হ্যালো সবাইকে এবং ওয়েলকাম এই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটার উপরে। এই কোর্সটা একটু অন্যরকম আমাদের প্যাসিভ জার্নালের অন্যান্য কোর্সের সাথে কম্পেয়ার করলে, কারণ এই কোর্সটা একটু থিওরি হেভি। প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার যে একদমই নেই তা না, আমরা প্র্যাকটিক্যাল অনেক কিছুই দেখবো, বাট এই কোর্সের ভিতরে আমরা অনেক থিওরিও শেখার চেষ্টা করবো, যে থিওরিগুলো আমাকে অনেক হেল্প করেছে এবং আমি সেটা আপনাদের অনেক হেল্প করবে। আপনি যদি খালিদ ফারহান চ্যানেলটার কথা ভাবেন, ওটায় প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং প্রায় 9 লাখ, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, ফেসবুক ফলোয়ার্স। প্যাসিভ জার্নাল নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। ফ্রাইডে নামে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। এছাড়াও ট্রায়ানোমিয়াল পডকাস্ট নামে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 1 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। সো এই ব্যাপারগুলো আমি এই জন্য বলার চেষ্টা করছি, তার কারণ আমি এই কন্টেন্ট ক্রিয়েশন /ইউটিউব /ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট এই জার্নিটা দিয়ে আমি বেশ কয়েকবার গিয়েছি, এবং যেহেতু আমি বেশ কয়েকবার গিয়েছি, আমি অনেক ব্যাপার বুঝতে পেরেছি, যে ব্যাপারগুলো বোঝার কারণে প্রত্যেকবার পরের বার যখন আমি ব্যাপারটা শুরু করেছি তখন আমার জন্য সবকিছু আরো অনেক সহজ হয়েছে। আমি যখন খালিদ ফারহান চ্যানেলটা শুরু করেছিলাম, ওই চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইবারে নিতে বা 50,000 সাবস্ক্রাইবারে নিতে যত সময় লেগেছে, এর পরের কোনো কিছুকেই কিন্তু 10,000, 20,000, 30,000, 50,000-এ নিতে অত সময় লাগে নাই। অনেকগুলো চ্যানেলের কথা আমি বলি নাই একটু আগে, জ্ঞানী কথাবার্তা শো ফর এক্সাম্পল, যেগুলোও কিন্তু অন দ্য আপওয়ার্ড ট্র্যাজেক্টরি, উপরের দিকেই যাচ্ছে। সো এটা জাস্ট আমি আমার ক্রেডেনশিয়াল হিসেবে বললাম, তার কারণ আমি নিজে এই পুরো ব্যাপারগুলো করেছি। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটার মধ্যে দিয়ে ব্যক্তিগতভাবে গিয়েছি। আমি অনেক টাকা ইনকাম করছি, বোথ ফ্রম ইউটিউবের অ্যাডসেন্সের টাকা, ফেসবুকের অ্যাডের টাকা এবং স্পন্সরদের টাকা, যেগুলো ডিরেক্ট ইনকাম হয় কন্টেন্ট ক্রিয়েটরদের। এছাড়াও ইনডিরেক্ট ইনকাম তো আছে, যেরকম স্পোক্স পারসন হওয়া, বিভিন্ন ডিল পাওয়া, বা আপনার যে অডিয়েন্স তৈরি হবে সেই অডিয়েন্সের কাছে কোনো কিছু বিক্রি করা, কোনো প্রোডাক্ট বা সার্ভিস, ওই ইনডিরেক্ট রাউটের উপর দিয়েও আমি গিয়েছি। সো ওয়েলকাম এই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটায়, এই ইউটিউব /কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা আমি শিওর আপনাদের অনেকেই হেল্প করবে। আপাতত আগামী 20, 30, 40 যে কয়টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য হবে আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে /ইউটিউবার হতে /ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হইতে হেল্প করা। চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওতেও আমরা একটু টাচ করার চেষ্টা করেছি যে কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে কিভাবে হেল্প করতে পারে, বাট এই ভিডিওটায় আমরা আরেকটু বিস্তারিত আলাপ করব যে অ্যাকচুয়াল বেনিফিটটা কি কন্টেন্ট বানানোর, এবং কি ধরনের কন্টেন্ট আসলে বানানো উচিত যাতে করে আমরা আমাদের বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারি। কন্টেন্ট ক্রিয়েশনের মেইন যে বেনিফিট, সেইটা কন্টেন্ট মানুষ দেখবে এবং তারপর ইউটিউব আপনাকে কিছু টাকা দিবে বা ফেসবুক আপনাকে কিছু টাকা দিবে, এইটা না। ওটা যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আমি শিওর এই কোর্সটা আপনি যতই করতে থাকবেন ততই আপনার ওই ধারণা চেঞ্জ হবে, এবং আমার উদ্দেশ্যই হবে ওই ধারণা আপনার চেঞ্জ করানো। কন্টেন্ট ক্রিয়েশনের মেইন উদ্দেশ্য জাস্ট ইউটিউবের অ্যাডসেন্সের টাকা বা ফেসবুকের অ্যাডের থেকে যে ইনকাম হয় ওইটা, এটা না। কন্টেন্টের মেইন উদ্দেশ্য হলো আপনার অথরিটি এস্টাবলিশ করা, যাতে করে আপনি যাই করেন ওইটায় এটার একটা রাব অফ এফেক্ট থাকে, ইংরেজিতে যেটাকে বলে। সো আমরা আমাদের এই পুরো কোর্সটায় এই জিনিসটাই করার চেষ্টা করবো। আমরা এমন ধরনের কন্টেন্টই বানানোর চেষ্টা করবো, আমরা এমন ধরনের ইউটিউব চ্যানেলই দাঁড় করানোর চেষ্টা করবো যাতে করে অ্যাডসেন্সের ইনকাম তো হবেই, অ্যাডের ইনকাম তো হবেই, স্পন্সরের ইনকাম তো হবেই, বাট আমাদের কন্টেন্ট যেন আমাদের এক্সিস্টিং ক্যারিয়ারে একটা রাব অফ এফেক্ট ফেলতে পারে, যাতে করে আমাদের এক্সিস্টিং ক্যারিয়ার আমাদের কন্টেন্ট থেকে বেনিফিট নিতে পারে। ওইটা হলো কন্টেন্টের মূল বেনিফিট। টাকা পয়সা, স্পন্সরশিপ, হাবিজাবি যা আসতেছে ওগুলো সব এক্সট্রা। আমি বলতেছি না যে এক্সট্রাগুলো ইম্পর্টেন্ট না, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা কোনটা। মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো মার্কেট প্লেসে বা দুনিয়ায় বা সমাজে অথরিটি এস্টাবলিশ করতে পারা, কারণ অথরিটির থেকে আসে অ্যাটেনশন, এবং অ্যাটেনশন থেকে আসে বাকি সব কিছু। আপনি যদি অ্যাটেনশন জেনারেট করতে পারেন মানুষের, এবং এই অ্যাটেনশনটা যদি আসে রাইট রিজনে, মানুষ যদি আপনার কথা শোনার জন্য বা আপনার ইনফরমেশন শোনার জন্য আপনার কাছে আসে, আপনার মুখ দিয়ে বের হওয়া কথা শোনার জন্য বা আপনার মুখ দিয়ে বের হওয়া ইনফরমেশন শোনার জন্য, আপনাকে অথরিটি ভেবে, আপনাকে অথরিটি মেনে আপনার কাছ থেকে কোনো কিছু শোনার জন্য আসে, তখন আপনার জন্য অনেক ধরনের অপরচুনিটি সৃষ্টি হয়, এবং আমাদের উদ্দেশ্য হলো নিজেদের কন্টেন্টকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া, যেন আমরা ওই অপরচুনিটিগুলো বের করতে পারি। এক্সট্রা যেটা আবারও বলি, ইউটিউবের অ্যাডসেন্স, ফেসবুকের অ্যাড, স্পন্সরশিপ, ওগুলো সব এক্সট্রা। ওগুলোর উপরে আমরা ফোকাস করবো না, কারণ ওগুলো হবেই। ওগুলো সব কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও হয়, আপনার সাথেও হবে। ওগুলোর উপর আমরা ফোকাস করবো না। আমরা মূলত ফোকাস করবো আমাদের অথরিটি বাড়ানোর জন্য। এই যে আমরা অ্যাটেনশনকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসে কনভার্ট করতেছি, এই ব্যাপারটার কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সবচেয়ে বড় এবং সবচেয়ে অবভিয়াস এক্সাম্পলগুলোর দুইটা হলো, একটা হলো মিস্টার বিস্ট, আপনারা সবাই চিনেন, পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার বলা হয় এখন, বা পৃথিবীর সবচেয়ে বড় এন্টারটেইনার বা কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় এখন। ওনার দুইটা কোম্পানি ছিল, এখন মূলত একটা কোম্পানি আছে, বাট ওনার দুইটা মেজর কোম্পানি ছিল। একটা ছিল ফিস্টেবল, যেটা ওনার চকলেট ব্র্যান্ড, এবং আরেকটা ছিল বিস্ট বার্গার, যেটা ছিল ওনার ক্লাউড কিচেন ভিত্তিক বার্গারের একটা ব্যবসা। এক্স্যাক্ট ফর্মুলা, ফার্স্টে কন্টেন্ট বানিয়েছেন, তারপরে অ্যাটেনশন পেয়েছেন,
এরপরে ওই অ্যাটেনশনটাকে ব্যবহার করে উনি চিন্তা করছেন যে এখন আমাকে যে মানুষ অ্যাটেনশন দিচ্ছে, যারা আমাকে অ্যাটেনশন দিচ্ছে, কীরকম প্রোডাক্ট বা সার্ভিস আমি বানাতে পারলে যে আমাকে অ্যাটেনশন দিচ্ছে সে কিনবে। উনি ওখানে বসিয়েছে ফিস্টেবল, যেটা ছিল ওনার চকলেট ব্র্যান্ড, এখন বেশ জনপ্রিয়, অনেক স্টোরে পাওয়া যায়, এবং ছিল বিস্ট বার্গার, যেটা খুব একটা চলে নাই বেশি দিন, কিছুদিন চলার পরে বন্ধ হয়ে গেছে। এটা একটা এক্সাম্পল। আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল আপনাদের দিতে পারি। আমি কন্টেন্ট বানানো শুরু করি 2017 সালের জানুয়ারি থেকে, 16 সালের ডিসেম্বর থেকে বিজনেস নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম, ফ্রিল্যান্সিং নিয়ে, অনলাইন ক্যারিয়ার, ইনকাম এসব নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম। তারপরে আরেকটু ব্রাঞ্চ আউট করে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানানো শুরু করলাম, অ্যাটেনশন পাওয়া শুরু করলাম তারপরে। এবং যখন আমি অ্যাটেনশন পাওয়া শুরু করলাম তখন আমি ভাবলাম কীরকম প্রোডাক্ট বা সার্ভিস আমি বসাতে পারি যেই প্রোডাক্ট বা সার্ভিস আমাকে যারা অ্যাটেনশন দিচ্ছে তারা গ্রহণ করবে। এবং ওখানে আমি বসালাম আমাদের কোর্স, ওখানে আমি বসালাম আমাদের নিউজ লেটার, এবং প্রত্যেকটাই বেশ সাকসেসফুল। সবাই যে সাকসেসফুল তা না, ফেইল্ড ভেঞ্চারও আছে। যেমন আমাদের অডিও বুকের কোম্পানি চলে না, ওটাও আমরা ওই সেম ফিলোসফি ওপর ভিত্তি করে, যে অ্যাটেনশন আসবে, অ্যাটেনশন যারা দিবে তারা আসলে কি কিনবে, ওই সেম ফিলোসফির উপর ভিত্তি করে কিন্তু ওটাও বানিয়েছিলাম, কিন্তু ওটা চলে নাই। এবং এটাও আপনার জার্নির একটা পার্ট, যে সব আপনি যেটা ট্রাই করার চেষ্টা করবেন সব কিছু ঠিকঠাক মতো হবে না। আমরা আরও কিছু এক্সাম্পল দিই। আমরা ইয়াহিয়া আমিনের এক্সাম্পলটা দিতে পারি, বা পুরো লাইফ স্প্রিংয়ের এক্সাম্পলটাই দিতে পারি। ওনারা যে ব্যাপারটা করলো, ওনারা একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন বানালো প্রথমে। তারপরে ওনারা প্রত্যেকটা মেজর প্লেয়ার ওই কোম্পানির, সো কোম্পানির যে ফাউন্ডার এবং কো ফাউন্ডার ইয়াহিয়া আমিন এবং ডক্টর কুশাল, ওনারা কন্টেন্ট বানানো শুরু করলো। ওনাদের কন্টেন্ট মানুষ দেখা শুরু করলো, মানুষ ওনাদের অ্যাটেনশন দেওয়া শুরু করলো আমাদের এই কোর্সের ভাষায়। যখন মানুষ ওনাদের অ্যাটেনশন দেওয়া শুরু করলো তখন ওনারা বিভিন্ন অফার দেওয়া শুরু করলো ওই যারা অ্যাটেনশন দিচ্ছে তাদেরকে। কীরকম অফার? আমাদের আপনার পিউরিফাইং কোর্সটা কিনুন, আপনার আমাদের এই কোর্সটা আছে, এই কোর্সটা কিনলে আপনার মাইন্ড পিওর হবে, একটা অফার। আরেকটা অফার কি? অবভিয়াস, আমাদের কনসালটেশন নেন, যেহেতু আমরা একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন, আমরা এরকম কন্টেন্ট দিচ্ছি, আপনারা আমাদের অ্যাটেনশন দিচ্ছেন, আমাদের কনসালটেশন আপনারা নেন। কনসালটেশন বিজনেস এবং ওনাদের যে মেন্টাল হেলথ অ্যাঙ্গেলের যেসব সার্ভিস লাইফ স্প্রিং, ওগুলো বুম করা শুরু করলো। এটা একটা অবভিয়াস এক্সাম্পল। আমরা নাফিস সেলিমকেও সিমিলার জিনিস করতে দেখেছি। উনি ফার্স্টে কন্টেন্ট বানালো 1.5 বছরের মতো, কন্টেন্ট ভালো করা শুরু করলো, অ্যাটেনশন পাওয়া শুরু হইলো, এবং যখন অ্যাটেনশন পাওয়া শুরু হলো তখন উনি ইম্প্যাক্ট একাডেমি নামে একটা জিনিস বানালো, যেই ইম্প্যাক্ট একাডেমির উদ্দেশ্য হলো অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের হেল্প করা। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, ন্যাশনালি খুব বেশি এক্সাম্পল 3-4 বছর আগেও ছিল না, এবং আরও বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বাংলাদেশে, ধরেন ইফতেখার রাফসান, যাকে আমরা সবাই রাফসান দা ছোটো ভাই হিসেবে চিনি, সেম কাহিনী। কন্টেন্ট বানানো শুরু করলো, অ্যাটেনশন পাইলো, অ্যাটেনশনটা কে ব্যবহার করে উনি চিন্তা করলো যে এখন কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বসাইলে যারা আমাকে অ্যাটেনশন দিচ্ছে তারা ওই প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করবে। মার্চ কোম্পানি দাঁড় করালো, রেস্টুরেন্ট দাঁড় করালো, অনেকগুলাই চলেছে, অনেকগুলাই চলে নেই, ওটা মেইন পয়েন্ট না। আমি আপনাদের থিওরিটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা আসলে কি করবেন। সো একদম ক্লিয়ার, ইন্টারন্যাশনালি বলেন, ন্যাশনালি বলেন, ফর্মুলা এটাই। ফর্মুলা এইটা না, আমি আরেকবার মনে করাই দিই আপনাদের, ফর্মুলা এটা না যে আমি কন্টেন্ট বানাবো, আমার ইউটিউব থেকে কিছু ইনকাম হবে, শেষ। এটা আমাদের ফর্মুলা না। আমাদের ফর্মুলা হলো আমরা কন্টেন্ট বানাবো, এটা জাস্ট ফার্স্ট স্টেপ। এরপরে আমরা অ্যাটেনশন পাবো, মেজর স্টেপ, এবং ফাইনাল স্টেপ বা মেইন স্টেপ যেটা আমাদের মূল কাজ, সেটা হলো ওই অ্যাটেনশনটাকে ব্যবহার করে আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস দাঁড় করে একটা বিজনেস দাঁড় করাবো। এটা হলো আমাদের পুরা চেইন। আমি একদম ক্লিয়ার করে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝালাম, কারণ আমি চাই না এটা নিয়ে কোনো কনফিউশন থাকুক। কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আলী আবদাল জনপ্রিয় করেছে, বাট মোটামুটি সবাই এই ফর্মুলাটা ফলো করে। সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের টাইপ, আমরা যেই টাইপ কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, যেগুলোকে বলা হয় ক্রিয়েটর প্রেনার, মানে হলো কন্টেন্ট ক্রিয়েটর বাট আবার এন্টারপ্রেনার, কারণ কন্টেন্টটা ব্যবহার করে সে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছে, এই কারণে তাদেরকে বলা হয় ক্রিয়েটর প্রেনার বা কন্টেন্ট প্রেনারও অনেকে বলে। সো কন্টেন্ট এবং এন্টারপ্রেনার এই দুইটা মিলায় বলা হয়। এই ধরনের মানুষদের জন্য একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা আপনার অবশ্যই মেনটেন করতে হবে যদি আপনি আপনার কন্টেন্ট ক্যারিয়ারে ভালো করতে চান। সেই ফর্মুলাটা হইল ফার্স্ট স্টেপ, গেট গোয়িং। প্রথম স্টেপটার বাংলা হইল গেট গোয়িং। আপনার কন্টেন্ট বানানো শুরু করতে হবে খুব বেশি কিছু না ভেবে, ওটাকে ইংরেজিতে বলে গেট গোয়িং। সেকেন্ড স্টেপটা হলো গেট গুড। যখন আপনি গেট গোয়িং করা শুরু করবেন এবং আপনি যখন যাওয়া শুরু করবেন, আপনি যখন 10টা 20টা 30টা 40টা 50টা ভিডিও বানাবেন, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে। আমি যখন প্রথম ভিডিও বানাইছি, এখন আমি যত কনফিডেন্টলি আপনার সাথে কথা বলতেছি, প্রথম ভিডিওতে আমি এত কনফিডেন্টলি এত ছাড়া কথা বলতে পারতাম না আপনাদের সাথে। জাস্ট 50টা ভিডিও বানিয়েছি, 100টা বানিয়েছি, তারপর 200টা বানাইছি, তারপর 500টা বানাইছি। এখন কিন্তু আমার ফ্লুয়েন্সি বেড়ে গেছে, জাস্ট ন্যাচারাল প্রোগ্রেশন। সো ফার্স্ট স্টেপ হলো গেট গোয়িং, সেকেন্ড স্টেপ হলো গেট গুড, যেটা অটোমেটিক্যালি হয় যদি গেট গোয়িংটা ভালো থাকে, এবং লাস্ট স্টেপ হলো গেট স্মার্ট। গেট স্মার্ট স্টেপে যেই আপনি মূলত ঠিক করবেন যে আপনার কন্টেন্টটা কীরকমভাবে আপনি শেপ করতে চান, যাতে করে আমরা যখন প্রোডাক্ট বা সার্ভিস বানাবো ওটা খুব সুন্দর করে অ্যালাইন করে। সো আমি চাই আপনারা এই 3টা স্টেপ মনে রাখেন, কারণ একজন ক্রিয়েটর প্রেনার বা একজন কন্টেন্ট প্রেনারের জীবনে এই 3টা স্টেপ মেনটেন করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। গেট স্টার্টেড,
গেট গোয়িং এবং গেট গুড। কন্টেন্ট ক্রিয়েশন কি আপনার ফুল টাইম ক্যারিয়ার হওয়া উচিত? এটার উত্তর, এটা খুব কমন একটা প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করে থাকেন এবং এটার উত্তর খুবই দিনের আলোর মতো পরিষ্কার এবং সেটা হলো না, হওয়া উচিত না। ইনিশিয়ালি তো নাই, ইভেনচুয়ালি যেও হয়তো না। সো আপনার মাথায় যদি এরকম চিন্তা একবারও এসেও থাকে যে আচ্ছা আমি 1 বছরের জন্য চাকরির থেকে ব্রেক নেই কারণ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করে দেখতে চাই, বা আমি 1 বছরের জন্য পড়াশোনার থেকে ব্রেক নেই, বা আমি 1 বছরের জন্য ব্যবসার থেকে ব্রেক নেই কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করে দেখতে চাই, এটা একদমই বাজে আইডিয়া। এটা কখনোই করা যাবে না। কন্টেন্ট ক্রিয়েশন কখনোই আপনার ফুল টাইম থিং হওয়া উচিত না। ইভেনচুয়ালিও সেই ক্ষেত্রে আপনি যখন শুরু করতেছেন তখন আপনি ওটাকে আপনার ফুল টাইম থিং বানায় ফেলবেন, এটা বেশিরভাগ 99% মানুষের জন্য খুব একটা ভালো আইডিয়া না। এবং এটা কেন বলতেছি, এটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই। তার কারণ হলো প্রত্যেকটা ক্যারিয়ারে সাকসেস রেট থাকে। আমরা জানি যে আপনি যদি একটা ভালো ডাক্তার হইতে পারেন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট খুব ভালো, 90-95% সাকসেস রেট। আপনি চাকরি পাবেন মোটামুটি নিশ্চিত, আপনি শাইন করবেন মোটামুটি নিশ্চিত। একটু সময় হয়তো লাগবে। মোটামুটিভাবে বলা যায় যে একজন যে অসাধারণ একটা সার্জন, একজন যে অসাধারণ একটা হার্ট স্পেশালিস্ট 20-25 বছরের মধ্যে সে খুব ভালো একটা অবস্থায় চলে যাবে। এই সেম কনসেপ্টটা আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারি। একজন যদি খুবই ভালো ইঞ্জিনিয়ার হয়, একজন যদি খুবই ভালো কোডার হয়, একজন যদি খুবই ভালো এনিথিং হয়, একটা চান্স আছে যে তার সাকসেস রেট প্রত্যেকটা জবের বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ক্রেডেন্সিয়ালের সাকসেস রেট থাকে। কন্টেন্ট ক্রিয়েটরদের সাকসেস রেট খুবই আনসার্টেন এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাকসেস রেট পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট না, কারণ এটা কোনো এস্টাবলিশড ক্যারিয়ার পাথ না। কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে হ্যাঁ তুমি যদি এই ক্যামেরা দিয়ে এই ভালো কোয়ালিটির এরকম ভিডিও বানাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিও মানুষ দেখবে। কন্টেন্ট ক্রিয়েটররা মূলত এন্টারটেইনার এবং এন্টারটেইনমেন্ট জগৎটা ইমোশন ডিপেন্ডেন্ট এবং এন্টারটেনমেন্ট জগৎটা ফ্লেকি। তার মানে হইল কোন নায়ক, আমি নায়ক নায়িকা দিয়ে এক্সাম্পল দিচ্ছি তো আপনার বুঝতে সুবিধা হবে। মনে করেন আজকে একটা নতুন নায়ক আসছে মার্কেটে, আমাদের ঢালিউডে বা বলিউডে বা হলিউডে একটা নতুন নায়ক আসছে। এখন এই নায়কটা ভালো একটা সিনেমায় অ্যাক্টিং করলো, মোটামুটি ভালোই অ্যাক্টিং করলো। এখন এই নায়কটার জীবন কি অনেক সফল হবে? এই নায়কটা কি শাহরুখ খান হয়ে যাবে নাকি যাবে না? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার উত্তর হলো আপনি জানেন না। এইটা কারো পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না, কারণ কন্টেন্টের জার্নিটা খুবই আনসার্টেন, এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি মোমেন্ট। এবং এই কারণে কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়াটা খুবই রিস্কি একটা মুভ। এবং অনেক হাইলি রেকমেন্ড করবো আমি যাদের মনে এই ব্যাপারটা আছে। আমি জানি অনেকে নিছে, বাংলাদেশেও হয়তো অনেকে নিছে, যারা কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম পেশা হিসেবে দেখছে। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে নিয়ন অ্যান্ড অন ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম পেশা হিসেবে নিয়েছে। প্রথমে 10 মিনিট স্কুলে চাকরি করতো, পরে 10 মিনিট স্কুলের চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে ফুল টাইম চলে গেছে। এগেইন নাফিস সেলিমের এক্সাম্পল চলে আসে। ওর যেহেতু অনেক বিজনেস আছে ওর গ্রামে, রাজশাহীতে সম্ভবত, এই কারণে ওর ওই ব্যাকিংটা ছিল কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম পেশা হিসেবে নেওয়ার। বাট ফর দ্য মেজরিটি অফ পিপল কন্টেন্ট ক্রিয়েশনকে চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে, বা আপনি মেইন যে জিনিসটা করতেছেন ওইটা ছেড়ে ফুল টাইম পেশা হিসেবে নিয়ে নেওয়াটা ভালো আইডিয়া না। এই কোর্সটা যারা করবেন, যারা এই কোর্সের ফলো করে, এই কোর্সের মডেল মেনে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তারা সবাই আমি রেকমেন্ড করবো কন্টেন্ট ক্রিয়েশনকে সাইড হাসল হিসেবে নেবেন। আপনি মেইন যেটা করতেছেন ওটা আপনি করতে থাকবেন, পাশাপাশি আপনি কন্টেন্ট বানাবেন, পাশাপাশি আপনি এই কোর্সে আমরা যা যা শিখাবো সেগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, অনেকক্ষণ ধরে থিওরি বলতেছি এবং থিওরি এখনো শেষ হয় নাই, আরও কিছু থিওরি আছে, তারপর আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপারের দিকে যাব। বাট আরেকটা ব্যাপার খুব জরুরি বলার জন্য, সেটা হলো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন এবং ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েশন এক না। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে মডেল, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে স্টাইল বা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে হ্যাকগুলো আছে, ওগুলো আপনি ইন্টারন্যাশনাল দিয়ে মিলাইলে খুব বেশি ভালো করতে পারবেন না। আমরা জানি কন্টেন্ট মূলত হয় 2 ধরনের, ডিসকভারেবল কন্টেন্ট অথবা ডিসকভারেবল কন্টেন্ট কী জিনিস সেটা আমি একটু আগে ব্যাখ্যা করি, তারপরে আমি অন্যরকম কন্টেন্টের দিকে যাচ্ছি। ডিসকভারেবল কন্টেন্ট হলো মূলত সেই ধরনের কন্টেন্ট যেই ধরনের কন্টেন্ট মানুষ সার্চ দিয়ে দেখে। মনে করেন আপনার জানতে হবে যে উইন্ডোজ 10 ইনস্টল দেয় কীভাবে। এখন আপনি জানেন না উইন্ডোজ 10 ইনস্টল দেয় কীভাবে, আপনি কী করবেন? আপনি ইউটিউবে যে সার্চ দিবেন হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, এরপর আপনি অনেকগুলো ভিডিও পাবেন। এটা কি হইলো আসলে? আপনি কিছু ভিডিও সার্চ দিয়ে ডিসকভার করলেন এবং ডিসকভার করার পরে আপনি ওই ভিডিওগুলো দেখা শুরু করলেন। সো ওগুলা ছিল ডিসকভারি অ্যাঙ্গেলের কন্টেন্ট বা ডিসকভারেবল কন্টেন্ট। আরেক ধরনের কন্টেন্ট আছে যেগুলোকে আমরা ব্রডলি বলি এনজয়মেন্ট কন্টেন্ট স্ল্যাশ এন্টারটেইনমেন্ট পারপাসের কন্টেন্ট স্ল্যাশ সাজেশন কন্টেন্ট স্ল্যাশ ব্রাউজ কন্টেন্ট। তার মানে হলো এই কন্টেন্টগুলো আপনি খুঁজেন নাই মনে মনে, আপনি র্যান্ডমলি ইউটিউবে গেছেন, র্যান্ডমলি যে আপনার মনে হয়েছে যে
ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটা ভিডিও দেখতেছি, পাশে আমার সাজেশনে উঠে আসে, এটা একটু চাপ দিয়ে দেখি কি হয়, এবং তারপর আপনি চাপ দিয়েছেন, তারপর আপনার ভালো লাগছে, তারপর ওই ক্রিয়েটরটাকে আপনার ভালো লাগছে, তারপর আপনি ওই ক্রিয়েটরকে সাবস্ক্রাইব করছেন এবং তারপর আপনি ওই ক্রিয়েটরের বিভিন্ন ভিডিও দেখেন। আপনি যখন ইউটিউবে গেছেন, আপনার মাথায় কিন্তু ছিল না যে আমি আজকে ওয়ার্ল্ড ওয়ার নিয়ে রিসার্চ করব। আপনার মাথায় ছিল যে আমি এমনি এন্টারটেইন হইতে যাচ্ছি ইউটিউবে, বা এমনি ব্রাউজ করতে যাচ্ছি আমি ইউটিউবে, বা সেম জিনিস আপনি ফেসবুকেও করতে পারেন, নর্মালি ব্রাউজ করতে যাচ্ছি। ব্রাউজ করতে যে আপনি একটা জিনিস পেয়ে গেছেন এবং তারপরে আপনি ওটা এনজয় করা শুরু করছেন, ওগুলাকে বলা হয় এন্টারটেইনমেন্ট অ্যাঙ্গেলের কন্টেন্ট। বাংলাদেশে মূলত এন্টারটেইনমেন্ট অ্যাঙ্গেলের কন্টেন্ট বা এই যে ব্রাউজ অ্যাঙ্গেলের কন্টেন্ট ভালো চলে, বাংলাদেশে ডিসকভারি অ্যাঙ্গেলের কন্টেন্ট ভালো চলে না। তার কারণটাও আমি আপনাদের বলি, কারণ আমরা খুব ক্লিয়ার থাকতে চাই, আমরা খুব বুঝে বুঝে আগাইতে চাই। তার কারণটা হলো ডিসকভারি অ্যাঙ্গেলের কন্টেন্ট মূলত প্রশ্নের উত্তর নির্ভর কন্টেন্ট। সো ধরেন উইন্ডোজ 10 কীভাবে ইনস্টল করতে হয়, বা আমার ক্যামেরা ভেঙে গেছে, ক্যামেরা কীভাবে জোড়া লাগাবো, বা অমুক ক্যামেরার রিভিউ কি, বা তমুক ফোনের এটা কিভাবে কি করতে হয়, এই অ্যাঙ্গেলের কন্টেন্টগুলাই ইংলিশ ডমিনেন্ট। তো এইগুলো যখন কেউ সার্চ দেয়, তার কাছে 99% টাইমে ইংলিশ রেজাল্ট বেশি আসবে, ইংলিশ ক্রিয়েটরদের রেজাল্ট। তার কারণ তারা অলরেডি বানিয়ে ফেলেছে। সো ওখান থেকে আপনি যদি কম্পিট করতে যান, আপনার নিজেকে এস্টাবলিশ করতে অনেক কষ্ট হবে। একদম ইম্পসিবল তা না, আপনি ডিসকভারি অ্যাঙ্গেলেও নিজেকে এস্টাবলিশ করতে পারেন, বাট অনেক কষ্ট হবে। এই ব্যাপারটা যদি সত্য হয় যে আমাদের বাংলাদেশের কন্টেন্ট মূলত ডিপেন্ডেন্ট হলো এন্টারটেইনমেন্ট / ব্রাউজ ডিপেন্ডেন্ট বা সাজেশন ডিপেন্ডেন্ট, তাহলে এটা যদি আমাদের সত্য হয়, তাহলে আরেকটা জিনিস সত্য, সেটা হলো ইন্টারন্যাশনালি যখন আমরা কোনো ইউটিউবের কোর্স টোর্স দেখি, তখন আমাদের বলে এই কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ওই জিনিস ডেসক্রিপশনে লিখতে হবে, টাইটেলটার ভিতরে এই কিওয়ার্ডটা থাকতে হবে। ওই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর হয় না। তার কারণ আমরা ডিসকভারি কন্টেন্টই বানাচ্ছি না। কি লিখে মানুষ সার্চ করবে এই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই বাংলাদেশে, কারণ আমরা সার্চে আসতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ব্রাউজে আসতে, আমরা চাচ্ছি এন্টারটেইনমেন্ট অ্যাঙ্গেলে আসতে, আমরা চাচ্ছি সাজেশনে আসতে, আমরা উনি কি লিখে সার্চ দিবে জানি না। সো আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির 90%ই আপনি ফোকাস করবেন ব্রাউজের ওপরে এবং সাজেশনের ওপরে, এন্টারটেইনমেন্টের ওপরে, এবং বাকি 10% আপনি হয়তো ফোকাস করবেন ডিসকভারির ওপরে। সো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল, আমি জানি না আপনারা দেখেছেন নাকি, আমি বলে রাখতেছি, আমি অনেক দেখছি জীবনে, ইন্টারন্যাশনালি যত ইউটিউবের কোর্স আছে, ইন্টারন্যাশনালি যত কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স আছে, যে হ্যাঁ এই হ্যাকটা ইউজ করো, এই জিনিসটা টাইটেলে বলতে হবে, বা কিওয়ার্ডে এই জিনিসটা দিতে হবে, ওই ব্যাপারগুলো বাংলাদেশে কাজ করে না। আপনি যদি বাংলায় কন্টেন্ট বানান, আপনি যদি বাংলাদেশিদের জন্য কন্টেন্ট বানান, তাহলে ওই ব্যাপারগুলো আপনি 90% টাইমে ইগনোর করতে পারেন, বা আমরা সামনে দেখবো কীভাবে আমরা ইউজ করি, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো আমার কিছু, বাট ব্রডলি বলতেছি ওই ব্যাপারগুলো আপনার জন্য কাজ করে না, কারণ আপনার মূল গেমটাই হলো এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে। দুনিয়ায় মূলত 3 ধরনের কন্টেন্ট আছে। ভিডিও কন্টেন্ট, যেটায় ভিডিও আছে, অডিও আছে। আপনি এখন যে কন্টেন্টটা দেখতেছেন আমার, এটা একটা ভিডিও কন্টেন্ট। সেকেন্ড হলো অডিও কন্টেন্ট, মেইনলি পডকাস্ট বা রেডিও শো বা FM রেডিওতে আমরা যেগুলো শুনতাম ওগুলা, যেগুলো ভিডিও নাই, শুধু অডিও। থার্ড হলো রিটেন কন্টেন্ট, বই, ব্লগ পোস্ট, স্ট্যাটাস, মিডিয়াম পোস্ট, লিঙ্কডইন পোস্ট, এগুলোকে আমরা বলি রিটেন কন্টেন্ট। সো দুনিয়ায় 3 ধরনের কন্টেন্ট আছে, আমরা জানি। আপনার এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাকে খুব ক্লিয়ারলি একটু আয়না দেখানো, আপনাকে খুব ক্লিয়ারলি, এই জিনিস আমি কোনোদিনও করতে পারবো না, এই জিনিস আপনার নিজের সাথে করতে হবে এবং খুব অনেস্টলি করতে হবে। আপনার নিজেকে এই ভিডিওর পরে জিজ্ঞেস করা উচিত, ভিডিও কি আমার জন্য পারফেক্ট? আমি দুনিয়ায় এমন অনেক মানুষ চিনি, যারা ইন্টারন্যাশনালি অনেক 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 মানুষ চিনি, আমরা ফর্মাল ফ্রাইডেতে অনেক লেখছিও এইসব ব্যাপারে, যে এমন অনেক মানুষ আছে যারা শুধু টুইট করে করে ফেমাস হয়ে গেছে, যারা শুধু লিঙ্কডইনে পোস্ট লিখে লিখে ফেমাস হয়ে গেছে, যারা শুধু মিডিয়ামে পোস্ট লিখে লিখে ফেমাস হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে রাইটাররা অনেক ফেমাস দুনিয়ায়, হিস্টোরিক্যালি গত 500 বছর ধরে লেখকরা অনেক ফেমাস। হুমায়ুন আহমেদের আগের থেকে আরো 400, 500, 600 বছর ধরে লেখকরা অনেক ফেমাস। লেখকরা কিন্তু ভিডিও বানাইতো না, লেখকরা লিখতো, কারণ তাদের মেইন স্ট্রেংথটা ছিল রিটেন কন্টেন্টে, লেখালেখির কন্টেন্টে। এরকম অনেক মানুষ আছে যারা শুধু অডিওতে ফেমাস। FM রেডিওর যুগ যখন ছিল, আর যারা বিশাল ফেমাস ছিল, এখনো আমরা জানি অনেক পডকাস্টাররা অনেক ফেমাস, তারা অডিওতে অনেক ভালো। আবার আমরা জানি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিওতে অনেক ভালো, যাদের ভিডিওতে অ্যাপিয়ারেন্স প্লেজেন্ট, যারা মোটামুটি সুন্দর করে কথা বলতে পারে, যাদের কথা শুনতেও ভালো লাগে, আবার তাদের দেখতেও খুব একটা খারাপ লাগে না, তারা ভিডিওতে ভালো করতেছে। এই ভিডিওটার উদ্দেশ্য হলো এই জিনিসটা আপনাদের কেউ খুব এই জিনিসটা একটু আনকমফোর্টেবল, তো আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন, সে বেশিরভাগ সময় আপনাকে বলবে হ্যাঁ তোমার ভিডিও তো ভালোই, আর একটু চেষ্টা করো, হয়ে যাবে। কেউই আপনাকে অনেস্ট ফিডব্যাকটা কখনো দিবে না যে হয়তো আসলে আপনার ভিডিও খারাপ, হয়তো আসলে আপনার জন্য বেস্ট হইতো আপনি যদি রিটেন ওয়ার্ডে থাকতেন, বা হয়তো আপনার জন্য বেস্ট হইতো যদি আপনি শুধু অডিওতে থাকতেন। এই জিনিসে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাওয়া বা এই জিনিসে অনেস্ট ফিডব্যাক পাওয়া নিয়ারলি ইম্পসিবল। আমি জানি, আমি যদি একটা ভিডিও রেকর্ড করে আমার কিছু বন্ধু বান্ধবদের দেখাই, 9 out of 10 টাইমস অলমোস্ট সবাই বলবে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, আর একটু ভালো করতে পারলে ভালো হয়। শুরুর দিকের কথা বলতেছি, যখন আমার সাবস্ক্রাইবার হয় নাই, কিছু হয়নি এরকম সময়ের। বাট আসলে ওরা মনে মনে যেটা ভাবতেছে সেটা হলো ধুর কি দেখতেছি, এগুলো ভালো লাগতেছে না। তার কারণ হলো মানুষ অনেস্ট ফিডব্যাক দেয় না বাংলাদেশে।
ইন্টারন্যাশনালি খুব একটা দেয় এরকম না, বাট বাংলাদেশে একদমই দেয় না। সো এই জিনিস আপনার নিজের সাথে নিজের করতে হবে। আপনি একটা ভিডিও রেকর্ড করবেন এবং আপনি ভিডিওটা নিজে দেখবেন, 4-5 বার দেখবেন। দেখে নিজেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভিডিওই কি আমার জন্য পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশন মিডিয়াম? যদি ভিডিও আমার জন্য পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশন মিডিয়াম না হয়, তাহলে ফিউচারে আমি যা করতেছি, এই কোর্সের বাকি সময় আমি যা দেখবো না দেখবো সবই কিন্তু আসলে পণ্ডশ্রম। কারণ আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এটা সত্য, সবার ভিডিও দেখতে ভালো লাগে না, সবার কথা বলার স্টাইল সুন্দর না, সবার কথা বলার স্টাইল এমন না যে দেখলে মনে হয় যে আরও দেখি। অনেকে আছে যাদের কথা বলার স্টাইল হয়তো সুন্দর, বাট ইনফরমেশন ভালো না। সো ইনফরমেশন যদি ভালো না হয়, শুধু কথা বলার স্টাইল সুন্দর দেখে কয়জনই বা ভিডিও দেখবে? অনেকে আছে যাদের কথা বলার স্টাইল সুন্দর, বাট তাদের দেখতে ভালো লাগে না, তাদের দেখলে অনেকের অডিয়েন্স বিরক্ত হয়। এরকম আছে, এগুলো অনেস্ট কথা, এগুলো এটা মানে এটা দ্বিমত। আমি আপনাদের সাথে খামাখা মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। এরকম আমি নিজেই জানি, আমাকে অনেক মানুষ কন্টেন্ট পাঠায়, যেহেতু আমার বড় একটা ইউটিউব চ্যানেল আছে এখন, আমাকে অনেকে ফার্স্ট ভিডিও বানায় পাঠায় যে ভাই একটু দেখেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই। আমি ভিডিও দেখেই বুঝি যে ও হতে পারবে না, কারণ ওর কথার টোনই ঠিক নেই, বা ও কথাই হয়তো ঠিক মতো বলতে পারতেছে না, বা ও যে ইনফরমেশন দিচ্ছে সেই ইনফরমেশন ভালো না, দেখলে অনেক সময় বোঝা যায়। আমি তখন কিন্তু বলতে পারি না মুখের, আমি বলি হ্যাঁ চেষ্টা করো, আর একটু ভালো করার চেষ্টা করো, হয়তো হয়ে যাবে, হয়তো হয়ে যাবে। একদমই কিন্তু বলা যায় না যে হয়তো হয়ে যাবে না, বাট আপনার নিজেকে খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করা উচিত যে 3 কন্টেন্ট মিডিয়ামের মধ্যে সবচেয়ে আমার জন্য আনপ্লেজেন্ট যেটা আমার সফল হওয়ার চান্স সবচেয়ে কম, ওইটার মধ্যেই আমি ঢুকে যাচ্ছি না। তো 3টার মধ্যে হয়তো আপনার জন্য স্ট্যাটাস খুব ভালো হইতো, রিটেন কন্টেন্ট খুব ভালো হইতো, আপনি হয়তো মিডিয়ামে খুব ভালো করতে পারতেন, আপনার জন্য হয়তো অডিও খুব ভালো হইতো, আপনি হয়তো পডকাস্ট ওয়ার্ল্ডে খুবই ভালো একদম ফাটায় ফেলতে পারতেন শুধু অডিও পডকাস্ট করে। জাস্ট বিকজ আপনি ঠিক রাইট মিডিয়াটা চুজ করেন, এই কারণে আপনার পুরো ক্যারিয়ারটাই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নষ্ট হয়ে যাইতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের জাস্ট একটু অনেস্টলি নিজের উপর রিফ্লেক্ট করার চেষ্টা করা যে আচ্ছা, আমি বাকি কোর্সটা দেখার আগে একটু ভাবি যে আসলেই কি ভিডিও আমার জন্য রাইট? হইতে পারে রাইট, আবার হইতে পারে নাও রাইট। আপনি যদি ডাউটে থাকেন 50-50, আমি ঠিক শিওর না, হয়তো ভালো হয়তো খারাপ, তাহলে গো ফর ইট, কারণ লস নাই কোনো যদি আপনার সময় থাকে। বাট যদি আপনি মোটামুটি শিওর থাকেন যে না, ভিডিও আসলে আমার জন্য না, কারণ আমি আসলে ভালো মতো কথাই বলতে পারি না, অনেক মানুষ আছে যারা ভালো মতো কথা বলতে পারে না, ভালো মতো নিজের থটকে আর্টিকুলেট করতে পারে না, ওটা যদি হয় তাহলে কোনো শেম নেই এটা অ্যাডমিট করার মধ্যে যে না, ভিডিও আমার জন্য না, আমি হয় রিটেন কন্টেন্টে যাবো বা আমি অডিওতে যাবো, কোনো সমস্যা নেই। বাট নিজের একটা ফলকে অ্যাকনলেজ করে না করতে পেরে জাস্ট উইটার উপর ঝাঁপায় পরে করতেই থাকবো 1000 ভিডিও বানাবো, 2000 ভিডিও বানাবো, কেউ দেখবে না, তারপরে ভিডিও বানাবো, ওটা আমার মতে খুব একটা স্মার্ট কাজ না, ওটা আপনি করবেন না। আমরা যখন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর স্পেসটার কথা বলি, তখন মূলত আমরা 2 ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলি। অ্যাকচুয়ালি 3 ধরনের, বাট মূলত 2 ধরনের। আমি প্রত্যেকটাই ব্যাখ্যা করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে হলো ইউটিউব হেভি কন্টেন্ট ক্রিয়েটর, যাদের ইউটিউবটাই মেইন, যাদের ইউটিউব মূল ফোকাস, তারা লম্বা ভিডিও বানায় 9/16, ওটাই মেইন। যারা যখন ভিডিও বানায় তারা ইউটিউবের কথা মাথায় রেখে ভিডিও বানায়, তারপরে হয়তো সেম ভিডিও কাটছাট করে বা রিডিজাইন করে রিপ্যাকেজ করে ফেসবুকে হয়তো আপলোড হয়, বাট তারা মেইনলি ইউটিউবার। আমরা এমন কন্টেন্ট ক্রিয়েটরদের চিনি যারা মূলত ফেসবুক ওয়াচের কন্টেন্ট ক্রিয়েটর, তারা কন্টেন্ট বানাই ফেসবুকের জন্য, তাদের কন্টেন্টের টপিকও এমন হয় যেগুলো ফেসবুকে খুব ভালো করবে, ফেসবুকে খুব হিট হবে, টপিক্যালি রেলেভেন্ট কন্টেন্ট বানায় তারা। কোনো একটা কিছু নিয়ে অনেক হাইপ চলতেছে, ওটা নিয়ে তাড়াতাড়ি কন্টেন্ট বানানো, কারণ ওই ধরনের যে ফেসবুক একটা প্রপার সোশ্যাল মিডিয়া, সো যে জিনিস নিয়ে হাউকাও চলতেছে ওই জিনিস নিয়ে কন্টেন্ট বানাইলে ফেসবুক ওটা ভালো করে। সো ওই অ্যাঙ্গেলের এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুক ফার্স্ট। হ্যাঁ, তারাও হইতে পারে তাদের কন্টেন্ট ইউটিউবে আপলোড দেয়, বাট তারা মেইনলি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সো এই দুটো হলো মেইন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে। আরেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক কন্টেন্ট ক্রিয়েটর। সো তারা মূলত রিল বানায়, তারা মূলত ফানি ভিডিও টিডিও স্কিট ইত্যাদি বানায়, তারা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হয়ে যায় বা তারা টিকটকে ইনফ্লুয়েন্সার হয়ে যায়। আমার রেকমেন্ডেশন হবে আপনাদের জন্য, আমাদের গোল এই কোর্সের কি, আমাদের এই কোর্সের গোল কিন্তু জাস্ট আমার অনেকগুলো ফলোয়ার হবে এটা না। আমাদের এই কোর্সের গোল হলো অথরিটি এস্টাবলিশ করা, যেন আমরা বিজনেস দাঁড় করাইতে পারি পরে। আমাদের গোল হবে এই কোর্সের প্রপার ইউটিউবার হওয়ার চেষ্টা করা, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর না, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার না, টিকটক ইনফ্লুয়েন্সার না, প্রপার ইউটিউবার হওয়ার চেষ্টা করা। এটা কেন বলতেছি, তার কারণ যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্ট দেখলে এবং কন্টেন্টের ফিডব্যাক বা কমেন্ট অ্যানালাইজ করলে আপনি দেখতে পারবেন সেম মানুষ বাংলাদেশে পুরো বাংলাদেশের কন্টেক্সটে বলতেছি, কিন্তু আমি এই সব কিছু ইংরেজিতে ভিডিও বানাইলে এগুলো অ্যাপ্লিকেবল না আপনার জন্য। সেম মানুষ আপনি দেখবেন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে সেম ভিডিও, এবং ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছে সেম ভিডিও। ইউটিউবের কমেন্টে আপনি দেখবেন ভার্সেস ফেসবুকের কমেন্টে আপনি দেখবেন আকাশ পাতাল ডিফারেন্স। ইউটিউবে যখন কেউ যায়, এটা আপনার একটু সাইকোলজি বুঝতে হবে মানুষের, ইউটিউবে যখন কেউ যায় সে ভিডিও দেখতে যায়, তার মাথায় এটা থাকে না যে
আচ্ছা, কে কাকে নিয়ে কী কমেন্ট করছে একটু দেখি। হ্যাঁ, ইউটিউবের নিচে কমেন্ট আছে, ওই কমেন্টও মানুষ পড়ে, বাট ফেসবুকের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, ফেসবুকে মানুষ কেন যায়? ফেসবুকে মানুষ যে এখন সমাজে কি হচ্ছে দেখি, এখন সমাজে হাউকাউ কি নিয়ে দেখি, এখন কোন গ্রুপে কি পোস্ট হয়েছে একটু দেখি, এখন কোন উত্তেজিত বিষয় নিয়ে সবাই কথা বলছে এটা একটু দেখি। ওটা হলো যখন একজন ফেসবুকে যায় তার মেন্টালিটি, ভার্সেস একজন যখন ইউটিউবে যায় তার মেন্টালিটি হলো আমি এখন এন্টারটেইনড হইতে চাই, আমি এখন ইন্টারেস্টিং কিছু দেখবো, মজার কিছু দেখবো, আমি এন্টারটেইনড হইতে চাই কিছুক্ষণ সময়ের জন্য। এই কারণে সেম মানুষ যখন সে ফেসবুকে যায় তখন তার মেন্টালিটি একরকম থাকে, যখন সে ইউটিউবে যায় তখন তার মেন্টালিটি আরেক রকম থাকে। আমরা চাই ইউটিউবে যখন সে যায় তখন তার মেন্টালিটি যেরকম থাকে ওই রকম মেন্টালিটির সময়ে সে আমাদের দেখুক। আমরা এটা চাই না সে একটা ফানি মেন্টালিটিতে আছে, সে একটা ফানি মোডে আছে, সে একটা উত্তেজিত মোডে আছে, সে একটা হাউকাওয়ার মোডে আছে, ওই সময় তার আমাদের সাথে পরিচয় হোক ফেসবুকে। আমরা চাই তার আমাদের সাথে তখন পরিচয় হোক যখন সে একটা ইন্টারেস্টিং প্রপার মুডে আছে, যাতে করে সে আমার উপরে অথরিটি এস্টাবলিশ করতে হেল্প করতে পারে। আপনারা সবাই জানেন অনেক ফেসবুক ক্রিয়েটর আছে, অনেক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, অনেক টিকটক ইনফ্লুয়েন্সার আছে যাদের ফলোয়ার আমার থেকে অনেক বেশি। আমি জাস্ট আমাকে এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনারা ভাইবেন না যে এটা ব্র্যাগ টাইপ এরকম কিছু। আমার মতো অনেকেই আছে যারা আরও হয়তো ভালো করতেছে আমার থেকে, বাট তারা ওই রকম রেসপেক্ট পায় না যেরকম রেসপেক্ট আমি পাই, জাস্ট বিকজ আমি অথরিটিটা এস্টাবলিশ করেছি ইউটিউব ফার্স্টে। অ্যান্ড দেন তারপরে ফেসবুকে আমার অনেক ফলোয়ার হয়েছে, ইনস্টাগ্রামে আমার অনেক ফলোয়ার হয়েছে, টিকটকে আমার অনেক ফলোয়ার হয়েছে। এটা হয় নাই এমন না, বাট মেইন প্লে ছিল ইউটিউব। আপনাদেরও মেইন প্লে হইতে হবে ইউটিউব, কারণ হিউম্যান সাইকোলজিটাই হইল ইউটিউবে যার সাথে ফার্স্ট দেখা এবং ইউটিউবে যার সাথে রেগুলার দেখা হয় তার উপরে বাংলাদেশি মানুষের ট্রাস্ট বেশি হয় কম্পেয়ার টু যার সাথে আমার ফেসবুকে রেগুলার দেখা হয়। কারণ ফেসবুক একটা হাউকাওয়ের জায়গা, এটা অস্বীকার করার কিছু নেই। এবং আপনি ফেসবুকে পরবর্তীতে নিজের পেজ বড় করবেন না এটা আমি বলতেছি না, বাট আপনার মাথায় সবসময় এটা থাকতে হবে আমি যেহেতু অথরিটি বিল্ড করতে যাচ্ছি, আমার মেইন প্লেটা হইল ইউটিউবে। আমি মেইনলি আসলে হইতে চাচ্ছি ইউটিউবার, আমি মেইনলি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি না, আমি মেইনলি অন্য কোনো কিছু হইতে চাচ্ছি না। আমার মেইন গোলই হইল যখন আমি বলতেছি কন্টেন্ট ক্রিয়েটর হব, আমি মেইনলি বাংলাদেশে ইউটিউবার হইতে যাচ্ছি। আরেকটা ব্যাপার সেটা হলো ফেসবুক খুব ভলাটাইল একটা জিনিস। ফেসবুকের কখন কী হয় কোনো ঠিক নেই। ফেসবুক 2 বছর পরে বলতে পারে যে এখন শুধু মেটাভার্সে যারা কন্টেন্ট বানাবে তারাই ভালো করবে, অন্য কোনো কন্টেন্টকে আমরা কোনো রিচ দিব না। ফেসবুক বলতে পারে যে তোমার পেজ কালকে থেকে নাই। ইউটিউব অনেক সেফ। ইউটিউব গত 20 বছর ধরে চেঞ্জ খুব স্লোলি করছে, বাট যখনই যেই চেঞ্জ করেছে ওই চেঞ্জ নিয়ে ওরা খুব সলিড গ্রাউন্ডে ছিল। এবং ইউটিউব একটা গুগল কোম্পানি। আমরা ইউটিউবকে বেশি বিশ্বাস করি কম্পেয়ার টু ফেসবুক ফ্রম আ বিজনেস স্ট্যান্ড পয়েন্ট। সো আপনি যেটা একটা বিজনেস দাঁড় করাচ্ছেন, আপনি আপনার বিজনেসটা ফেসবুকের উপর যদি দাঁড় করান, আপনার ওই বিজনেসটা, আপনার ওই অ্যাটেনশনটা যে ফ্লেকি হবে, যে রিস্কের মধ্যে থাকবে, ওটা ইউটিউবের উপরে একটু কম রিস্কের মধ্যে থাকবে। এই কারণেই আমরা সবসময় ইউটিউবকে ফার্স্ট নিব, বাকি সব কিছুকে সেকেন্ডারি। আচ্ছা, আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল ব্যাপার-স্যাপারের দিকে এগিয়ে যাচ্ছি। এই কোর্স যারা দেখছেন তারা সবাই কন্টেন্ট বানাবেন আমি ধরে নিচ্ছি, এবং এই ভিডিও যারা দেখছেন তারা অবভিয়াসলি কন্টেন্ট বানাবেন, কারণ এর আগে আমরা আয়না দেখা পার্টটা শেষ করে আসছি। সো তারপরে আপনি যেহেতু দেখছেন তো আমি ধরে নিচ্ছি আপনি ভিডিও বানাবেন, উইচ ইজ গুড, ওয়েল ডান, কংগ্রেচুলেশনস। ভিডিও বাংলাদেশে মূলত 2 ধরনের বানাতে আমি আপনাদের রেকমেন্ড করব। এই 2 ধরনের একটাও আপনি পিক করতে পারেন, যদি আপনার মনে হয় আপনি 2টাই পিক করতে পারবেন তাহলে খুবই ভালো। 1 নাম্বার হলো পডকাস্ট, 2 নাম্বার হইল লং ফর্ম ভিডিও, অ্যাটলিস্ট 10 মিনিটের বেশি। পডকাস্ট কেন আমার পছন্দ এটা আমি আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, যেন আপনি সাইকোলজিটা বুঝতে পারেন যে বেনিফিটটা আসলে কোন জায়গায়। দেখেন, পডকাস্ট সাধারণত 1 ঘন্টার বেশি হয়, কখনো কখনো 2 ঘন্টার হয়, কখনো কখনো আরও বেশিও হয়। আমাদের ইভেন্চুয়াল গোল কি? আমরা এই কোর্সের শুরুতেই ঠিক করেছি আমাদের গোল হলো আমরা কন্টেন্ট বানাবো যাতে করে আমরা অ্যাটেনশন পাই, এবং তারপরে আমরা চিন্তা করব কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আমরা এই অ্যাটেনশনের উপর বসাতে পারি যেন আমরা একটা বিজনেস দাঁড় করাইতে পারি। ওই বিজনেসটা হবে আমাদের মেইন থিং, প্লাস কন্টেন্ট থেকে যে ইনকাম হবে ওগুলো হবে আমাদের সাইড থিং। আপনি যখন কারো উপরে অথরিটি এস্টাবলিশ করতে চাচ্ছেন, আপনি যখন কোনো একটা বিষয়ে নিজেকে একজন অথরিটি হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, আপনি যখন মানুষের ট্রাস্ট, রেসপেক্ট এগুলো পাওয়ার চেষ্টা করতে চাচ্ছেন, আমার মতে পডকাস্ট থেকে ভালো আর কোনো অপশন নাই পৃথিবীতে। চিন্তা করেন আপনি একটা জিনিস, প্রত্যেক সপ্তাহে একজন আপনার কথা 1 ঘন্টা ধরে শুনতেছে। আমরা একটা কমন টপিক নেই, যে টপিকটা আমরা সবাই জানি খারাপ। মনে করেন শিশু হত্যা, বাচ্চাদের মেরে ফেলা। আমরা সবাই জানি যে বাচ্চাদের মেরে ফেলা খারাপ, এটা নিয়ে কোনো ডিবেটের কোনো সুযোগ নেই, খারাপ। কিন্তু তারপর আপনি চিন্তা করেন, আমি যদি আপনাদের বলি যে আচ্ছা তুমি প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা এই লোকটার কথা শুনবা, এই লোকটা ব্যাখ্যা করবে কেন বাচ্চাদের মেরে ফেলা ভালো। একটা চান্স কিন্তু আছে 6 মাস, 1 বছর, 2 বছর শোনার পরে আপনারও মনে হওয়া শুরু করবে যে হ্যাঁ ব্যাপারটা তো ভালো। প্রত্যেক সপ্তাহে যখন আপনি কন্টেন্ট দিবেন, প্রত্যেক সপ্তাহে আপনি যখন 1 ঘন্টা 2 ঘন্টা কন্টেন্ট দিবেন, ওই 1-2 ঘন্টার কন্টেন্ট যখন মানুষ কনজিউম করবে, আমরা কিন্তু সপ্তাহে আপনি যদি হিসাব করে দেখেন, আপনি দেখবেন আপনি আপনার বাবা মায়ের সাথেও 1 ঘন্টা কথা বলেন না সপ্তাহে। 1 ঘন্টা যখন আপনি আপনার বাবা মায়ের সাথেও কথা বলেন না, সেইখানে আপনি 1 ঘন্টা একটা র্যান্ডম মানুষের কথা শুনতেছেন টানা, কোনো ধরনের ডিস্ট্র্যাকশন ছাড়া, খুব হাই চান্স যে
আপনি ওই লোকটার বা ওই মহিলাটার কথা দ্বারা প্রভাবিত হওয়া শুরু করবেন। এবং এটাই পডকাস্টের মেইন বেনিফিট, যে লং ফর্ম ধরে অনেকক্ষণ ধরে একটা মানুষকে আপনার সাথে কানেক্টেড রাখা যায়, যেই কারণে ওই মানুষটার চিন্তাভাবনা আস্তে আস্তে আপনার মতো হয়ে যাওয়া শুরু হয়। এবং এই কারণেই দুনিয়ায় পডকাস্ট এত সফলতা পাইছে এত কম সময়ের মধ্যে। পডকাস্ট কিন্তু খুব পুরনো জিনিস না, খুব নতুন, মানে জাস্ট 5-6 বছর হয়েছে পডকাস্ট ব্যাপারটা বুম করছে, খুব বেশি দিন হয়নি। কন্টেন্ট ক্রিয়েশন তো সেই 20-25 বছর ধরেই চলতেছে, বাট পডকাস্ট কিন্তু একদম নতুন হয়েও খুব ভালো করছে, কারণ পডকাস্টার যারা ভালো তারা খুব ভালোভাবে এই ব্যাপারটা ক্যাপিটালাইজ করতে পারছে। তো আমি হাইলি ইনফ্লুয়েন্স করবো আপনাদের, মানে এই ব্যাপারটা ভেবে দেখার জন্য বলবো যে চিন্তা করে দেখেন কোনো একটা পডকাস্ট শুরু করা যায় নাকি। পডকাস্টের আরও কিছু বেনিফিট আছে, যেমন একটা বেনিফিট হলো পডকাস্টে অনেক সময় আপনার কো-হোস্ট থাকবে, আপনারা 2-3 মিলে পডকাস্ট শুরু করতে পারেন। এবং যখন আপনারা 2-3 মিলে পডকাস্ট শুরু করবেন তখন ওয়ার্কলোড কমে যায়, একজনের উপর প্রেশার কমে যায়, যেহেতু 2-3টা কো-হোস্ট মিলে শুরু করতেছেন। আরেকটা অ্যাঙ্গেল আছে যে আমি পডকাস্টটাকে ইন্টারভিউর অ্যাঙ্গেলে সাজাবো, আমি প্রত্যেকটা এপিসোডে একটা গেস্ট আনবো, ওই গেস্টই মূলত ইনফরমেশন দিবে, আমি ইনফরমেশনটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব নেব বিভিন্ন প্রশ্ন করে। ওরকম যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার রিসার্চের লেভেলটা কিন্তু অন্যরকম হয়ে যায়, কারণ তখন গেস্টই মূলত অথরিটি হওয়ার চেষ্টা করতেছে। সো পডকাস্টের এরকম অনেক ইউনিক বেনিফিট আছে, যেই কারণে আমি বলবো যে একটু ভেবে চিন্তে দেখেন যে পডকাস্ট আসলে করা যায় নাকি। পডকাস্ট যদি আপনি করতে না চান সেই ক্ষেত্রে সেকেন্ড অপশন যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, সেটা হলো লং ফর্ম ভিডিও বানানো। সিমিলার কনসেপ্ট, আমি আপনাদের কখনোই বলবো না যে আপনারা 5 মিনিটের ভিডিও বানান বা 4 মিনিটের ভিডিও বানান। সেম পডকাস্টের জন্য যে লজিকটা ছিল এখানেও সেম লজিক। আপনি যদি 4 মিনিটের ভিডিও বানান, সপ্তাহে আপনাকে একজন 4 মিনিটের জন্য একবার দেখে, চান্স খুব কম আপনার ওপর তার কোনো অথরিটি বা ট্রাস্ট বা রেসপেক্ট কোনো ব্যাপার আসার চান্স কম। এটলিস্ট 10 মিনিটের বেশি হইতে হবে, যত বড় হয় তত আসলে ভালো। ইন্টারেস্টিং রেখে আপনি যত বড় করতে পারেন তত আসলে ভালো। সো পডকাস্ট যদি আপনি করতে না চান, আপনার সেকেন্ড অপশন হইল লং ফর্ম ভিডিওতে যাওয়া, যেগুলোকে আমরা বলি 10 মিনিটের বেশি। ইউটিউবের ভাষায় ইউটিউব বলে 8 মিনিটের বেশি, বাট আমি আপনাদের বলবো 10 মিনিটের বেশি। এইভাবে চিন্তা করতে 10 মিনিটের বড় 10 থেকে 20 মিনিটের অ্যাঙ্গেলের ভিডিও বানাতে। সো আপনার হাতে অপশন মূলত 2টা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, পডকাস্ট অথবা লং ফর্ম ভিডিও, যেগুলো 10 থেকে 20 মিনিটের মতো। আজকের ভিডিওটা আমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর একটা, সেটা হলো সিলেক্টিং দ্য রাইট টপিক। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি শুধুমাত্র একটা টপিকের উপরে কথা বলবেন না, আপনি বিভিন্ন টপিকের উপরে কথা বলবেন, বাট আপনার মাদার টপিক যেটা আমরা বলি ওইটা সবসময় একটাই থাকবে, বা ব্রডলি এক আমব্রেলার ভিতরের বিভিন্ন টপিক নিয়ে আপনি কথা বলবেন। ধরেন আপনি যদি পডকাস্ট বানান তাহলে হিসাবটা ভিন্ন, কারণ সেই ক্ষেত্রে গেস্ট কীরকম ওটার উপর ভিত্তি করে আপনার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনার কোহোস্টরা, বা আপনার যদি লাইফস্টাইল টাইপ পডকাস্ট হয় তাহলে ওই সপ্তাহের ইভেন্টের উপর ভিত্তি করে আপনার কথাবার্তা চেঞ্জ হয়ে যেতে পারে। বাট জেনারেলি স্পিকিং, আমি চাই আপনি যখন কন্টেন্ট বানাবেন, আপনি যখন এই যে চিন্তা করতেছেন, এই ভিডিওর পরেই তো আপনি আসলে চিন্তা করবেন যে আমি কোন টপিকে কন্টেন্ট বানাবো, আপনি নিজেকে এই প্রশ্নটা করেন যে মানুষ কি ভাবুক আমি কি বিষয়ে এক্সপার্ট। 3 বছর পরে যে যদি আমি একজনকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলেন তো ভাই আমি কি বিষয়ে এক্সপার্ট, উনি কি বলবেন? আপনি যেটা চান উনি বলুক, আপনার কন্টেন্ট ওই রকমভাবে ডিজাইন করতে হবে যাতে করে উনি এই রিয়ালাইজেশনটা পায় যে হ্যাঁ উনি ওই বিষয়ে এক্সপার্ট। আমি যখন কন্টেন্ট বানাই, আমার কন্টেন্টের স্ট্রাকচারটাই থাকে এমন যেন মানুষ মনে করে উনি বিজনেস নিয়ে কথা বলে, উনি অনলাইন ক্যারিয়ার নিয়ে কথা বলে, এবং উনি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর উপরে কথা বলে। যে কারণে আপনি দেখবেন আমি যখন ট্রাভেল ভিডিও বানাই, আমি লুক্সেমবার্গ নিয়ে একটা ভিডিও বানাইছি, কিন্তু লুক্সেমবার্গের ভিডিওটার অ্যাঙ্গেলটা হলো কেন লুক্সেমবার্গ এত বড় লোক, ওটাকে আমি ঘুরায় এনে টাকা পয়সা বা বিজনেসের সাথে রিলেট করছি। আমি ইজিপ্ট নিয়ে 1 ঘন্টার বড় একটা এগেইন ট্রাভেল ব্লগ বানাইছি, যেটা মেইনলি একটা ট্রাভেল ব্লগই, বাট ওই ভিডিওর একটা কি পয়েন্ট হলো ইজিপশিয়ান মুদ্রা কেন খারাপ পারফর্ম করতেছে আস্তে আস্তে, লোনের কারণে ইজিপশিয়ান মুদ্রার খারাপ হওয়ার কারণটা আসলে কী ছিল, ওখানে ঝামেলাটা কী ছিল, এত লোন নেওয়া ইজিপ্টের ক্ষতিটা আসলে কী হয়েছে, এবং ওটার সাথে আমি আর্জেন্টিনাকে মিলায় ওখানে আমি একটা অ্যানালাইসিস করেছি। বিভিন্ন সময় আমি বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানাই। আমি শুধু এরকম না যে হ্যাঁ আমি চাই মানুষ বুঝুক আমি অনলাইন ক্যারিয়ার নিয়ে ভিডিও বানাই, মানুষ ভাবুক আমি বিজনেস নিয়ে ভিডিও বানাই, আমি প্রত্যেকটা ভিডিও হবে 100% বিজনেস নিয়ে, এরকম না। ওরকম রিজিড যদি আপনি হয়ে যান, এরকম স্ট্রাকচার যদি আপনি হয়ে যান, তাহলে আবার গ্রো করা যায় না, কারণ গ্রো করতে আমাদের ম্যাথ টপিকও লাগে, যেগুলো ম্যাথ মানুষজন দেখবে। সো এই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন, এটা আপনার একটা ফানেল হিসেবে চিন্তা করতে হবে। আপনার ফার্স্ট প্রশ্ন আজকে আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাই মানুষ 3 বছর পরে ভাবুক যে আমি এক্স বিষয়ে এক্সপার্ট। ওই এক্সের জায়গায় আমি কি বসাবো, ওই এক্সের জায়গায় আপনি যেটা বসাইতে চান ওইটা শেপ করবে আপনার কন্টেন্টের স্ট্রাকচার বা আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজি কীরকম হবে। আরেকটা ব্যাপার আমি যেখানে বলে রাখি, আপনারা সবাই মোটামুটি বুঝে গেছেন, বাট তারপরে আমি বলে রাখি, আমরা ফানি ভিডিও দিকে যাব না, আমরা রোস্টিং, ডিমিনিং বা ফানি বা কমেডি এই অ্যাঙ্গেলে যাব না। তার কারণ যদিও ইন্টারন্যাশনালি আমরা জানি যে কমেডিয়ানরা খুবই ওয়েল রেসপেক্টেড, ইন্টারন্যাশনালি কমেডিয়ানদের বেশ ভালো অথরিটি আছে, বাট আমরা যেহেতু বাংলা কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, বাংলা কন্টেন্টে এই ব্যাপারটা নাই।
আপনি যদি কমেডি ভিডিও বানান, আপনি যদি স্কিট বানান, আপনি যদি ফানি ভিডিও বানান, কোনো চান্স নাই আপনি অথরিটি বিল্ড করতে পারবেন, কোনো চান্স নেই মানুষ আপনাকে কোনো রেসপেক্ট দিবে, কোনো চান্স নেই আপনি খুব বড় একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন, এবং কোনো চান্স এটাও নাই যে আপনি খুব বড় ব্র্যান্ড ডিলও পাবেন। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে মোটামুটি সবার সাথে আমি কাজ করেছি। আমি বিকাশের সাথে কাজ করছি, আমি নগদের সাথে কাজ করছি, আমি গ্রামীণ ফোনের সাথে কাজ করছি, আপনি বাংলা লিঙ্কের সাথে, আমি নাম লিস্ট করা শুরু করলে আমি হাতিলের সাথে কাজ করছি, অনেক মানুষের সাথে, অনেক বড় বড় কোম্পানির সাথে আমি বাংলাদেশে কাজ করছি। আমি যদি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হইতাম যে ফানি ভিডিও বানাবে, আমি অনেক বেশি ভিউ পাইতাম আরও, কিন্তু আমি কখনোই বিজনেস দাঁড় করাইতে পারতাম না, এত ইনকামও করতে পারতাম না, এবং কখনোই আমার মার্কেট প্লেসে সমাজে এই আমার পোটেনশিয়াল কনজিউমারদের মাঝখানে ওই রেসপেক্ট এবং অথরিটিটা জেনারেট করতে পারতাম না। এটা সম্ভব না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি যখন কন্টেন্টের টপিক চিন্তা করতেছেন যে 3 বছর পরে আমাকে মানুষ কিসের জন্য মনে রাখবে, এটা যেন আপনার মাথায় না আসে 3 বছর পরে আমাকে মানুষ ফানি ভিডিওর জন্য মনে রাখবে। কারণ ফানি ভিডিও দিয়ে আপনার অথরিটি বিল্ড করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি চাই না আপনারা এই পথের ভিতরে যান। তো আমরা ফানি ভিডিওর ভিতরে যাব না। তার মানে কি এই যে আমাদের ভিডিও খুব সিরিয়াস হবে, আমাদের ভিডিও দেখলে মানুষের মনে হবে যে টিভিতে আমরা টক শো দেখতেছি? না, আমাদের ভিডিও হবে এন্টারটেইনিং, বাট ভিডিওর টপিক হবে সিরিয়াস। ইউটিউব কিন্তু একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। ইউটিউবে মানুষ জ্ঞানের জন্য যায় না, ইউটিউবে মানুষ মেইন পারপাস হলো আনন্দের জন্য, টাইম স্পেন্ড করতে, মজার জন্য যায়, এন্টারটেইনড হইতে যায়। আপনার টপিক যতই সিরিয়াস হোক, আপনার টোন হইতে হবে ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং, এবং আপনার এক্সাম্পল, টপিকের আশপাশের কথাবার্তা সবই হইতে হবে ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং, যাতে করে আপনার মেইন সিরিয়াস টপিকটা মানুষ বুঝতে পারে এবং আপনি বোঝাইতে পারেন মানুষকে। সো আজকের এই ভিডিওর আজকের এই যে পুরো টপিক নিয়ে ডিসকাশন, এটার মূল উদ্দেশ্য এটাই, আপনাকে জিজ্ঞেস করা যে আপনি চিন্তা করেন আপনার মেইন টপিক বা মাদার টপিক কী হবে এবং আপনার সাব ব্রাঞ্চগুলো কী হবে। আমি চাই আপনি 2টা বা 3টা মাদার টপিক খুঁজে বের করবেন যে হ্যাঁ 3 বছর পরে আমি চাই মানুষ আমাকে এটার জন্য মনে রাখুক, এটা একটা মাদার টপিক। 3 বছর পরে আমি চাই মানুষ আমাকে এটার জন্য মনে রাখুক, এটা আরেকটা মাদার টপিক। 3 বছর পরে আমি চাই মানুষ আমাকে এটার জন্য এক্সপার্ট ভাবুক, ওটা আরেকটা মাদার টপিক। 3টা মাদার টপিক আমরা সিলেক্ট করবো। ইভেনচুয়ালি আমরা একটা সিলেক্ট করবো, এই 3টার মধ্যে থেকে 2টা আমরা বাদ দিয়ে দিব, বাট ফার্স্ট আমরা 3টা সিলেক্ট করবো। আপনাদের হেল্প করি জিনিসটা এক্সপ্লোর করার জন্য। ফার্স্টেই আসবে ইন্টারেস্ট। সো আপনার ইন্টারেস্ট কী তার মধ্যে যেগুলো ফানি ওগুলো তো বাদ, সিরিয়াস যেগুলো শুধুমাত্র ওগুলোই আমরা আপাতত কনসিডার করবো। সো আপনার ইন্টারেস্ট কী আপনি একটু চিন্তা করেন। আপনার ইন্টারেস্টের মধ্যে কি গার্ডেনিং পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে কি টিভি শো দেখা পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে কি সিনেমা পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে জিও পলিটিক্স পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে হিস্ট্রি পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে বই পড়া পড়ে? কী পড়ে আসলে আপনার ইন্টারেস্টের মধ্যে? ইন্টারেস্টগুলো ফার্স্ট, কারণ ইন্টারেস্ট থেকেই মূলত মাদার টপিক আসবে। 1 নম্বর স্টেপ হলো ইন্টারেস্টগুলো সর্ট করা। সেকেন্ড স্টেপ হলো চিন্তা করা যে এই যে আমার ইন্টারেস্টগুলা, এই ইন্টারেস্টগুলোর মধ্যে কোনগুলা নিয়ে আসলে খুব লং টার্মে এনাফ কন্টেন্ট প্রডিউস করা সম্ভব না। কিছু ইন্টারেস্ট টপিক আছে, যেই ইন্টারেস্ট টপিকগুলো এতই শ্যালো এবং এতই ছোট যেগুলো নিয়ে চাইলেও আপনি 5 বছর পরে যাই নিজেকে এক্সপার্ট হিসেবে দাঁড় করাইতে পারবেন না। যেমন ধরেন কথার কথা, মনে করেন আপনার ইন্টারেস্ট হইল, এরকম টপিক আমার খুঁজে বের করতে বা ভাবতে কষ্ট হচ্ছে যে টপিকটা নিয়ে আমি আসলে 3 বছর 4 বছর ভিডিও বানাইতে পারবো না, বাট মনে করেন আপনার ইন্টারেস্ট হলো লাইটের ফিলামেন্ট কীভাবে কাজ করে, এটা কোনো একটা খুব, ওগুলো নিয়েও আসলে 3-4 বছরের ভিডিও বানানো সম্ভব চাইলে। বাট আমি মেনলি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা ব্লগিং ওয়ার্ল্ডে এটাকে বলি ফিজেট স্পিনার সিনড্রোম। এমন কিছু আমরা আমাদের মাদার টপিক হিসেবে পিক করবো না যে টপিক আর 4 বছর পরে থাকবে না। ঠিক আছে? সো আমি একজন এমন কন্টেন্ট ক্রিয়েটর হব না যে ফিজেট স্পিনার নিয়ে কন্টেন্ট বানায়, কারণ ফিজেট স্পিনার একটা ট্রেন্ড, যে ট্রেন্ড শেষ হয়ে গেছে। আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর হব না যার মেইন ফোকাস হইলো ওয়ার্ল্ড কাপ নিয়ে কন্টেন্ট বানানো, কারণ ওয়ার্ল্ড কাপ 4 বছরে একবার আসে তারপর শেষ হয়ে যায়। এশিয়া কাপ নিয়ে কন্টেন্ট বানানো, যার এশিয়া কাপ একবার আসে শেষ হয়ে যায়। বা কোভিড নিয়ে কন্টেন্ট বানানো, কারণ কোভিড একসময় শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে ওটার সাথে সাথে আপনার কন্টেন্টও শেষ হয়ে যাবে, আপনার কন্টেন্ট ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। আমরা এমন টপিক খুঁজে বের করতে চাই যেটাকে মার্কেটিংয়ের ভাষা বলে এভারগ্রিন টপিক। এই টপিক কখনো শেষ হবে না। তো আপনার যে ইন্টারেস্টের লিস্ট আপনি করছেন, ওই ইন্টারেস্ট লিস্টের ভিতর থেকে এমন কিছু যদি থাকে যেটা এভারগ্রিন না, সারা জীবন আগামী 10, 20, 30 বছর পর্যন্ত আপনি ওটা নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে ওটা বাদ, ওটা আমরা রাখবো না। এখন আমি যদি একটা কোভিড নিয়ে ভিডিও বানাই, কারোরই আগ্রহ থাকবে না দেখার, কারণ ওই ব্যাপারটা শেষ। আমি যদি এখন একটা ভিডিও বানাই যে এমন একটা জিনিস, ধরেন 7 বছর আগে কোনো একটা জিনিস হয়েছিল, ওই সময় ওই ব্যাপারটা অনেক বড় ব্যাপার ছিল, বাট এখন আর ওই ব্যাপারটা অত বড় নাই, ওটা নিয়ে যদি খুব বেশি মানুষের আগ্রহ থাকবে না। এই ব্যাপারটা আমরা মাথায় রাখতে হবে যে এভারগ্রিন কন্টেন্ট বানাবো আমি, খুব ইম্পর্ট্যান্ট। এভারগ্রিন টপিক সিলেক্ট করবো আমি, খুব ইম্পর্ট্যান্ট। মাদার টপিকটা সিলেক্ট করার পরে আপনার একটু ব্রাঞ্চটা বড় করতে হবে।
আমরা একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন কথার কথা মাদার টপিক হইল গার্ডেনিং। আমি ঠিক করলাম গার্ডেনিং আমার অনেক পছন্দ, বাগান করা আমার অনেক পছন্দ, বাগান করা নিয়ে আমি ভিডিও বানাবো। বা বাগান আমার 3 বছর পরে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে যে ভাই তুমি, আমি যখন ওনাকে জিজ্ঞেস করবো যে ভাই বলেন তো আমি কী বিষয়ে এক্সপার্ট, উনি বলবে তুমি তো গার্ডেনিংয়ে এক্সপার্ট, তুমি তো শাইখ সিরাজ একজন, এরকম একটা কথা বলবে উনি। এটা হলো আমার মাদার টপিক। সো প্রত্যেকটা মাদার টপিকের ভিতরে আমরা সিলেক্ট করছিলাম যে আমরা ঠিক করেছিলাম যে আমরা 5-6টা সাব টপিক বানাবো, যেগুলো আরও বড় হবে মাদার টপিকের থেকে। বড় কীভাবে হবে আপনি দেখেন, যখন আমরা বলবো যে আমাদের মাদার টপিক গার্ডেনিং, আমাদের সেকেন্ড টপিকটা বা এই যে সাব টপিকটা এইটা হবে না যে আচ্ছা মাদার টপিক যদি গার্ডেনিং হয় তাহলে সাব টপিক হইলো কীভাবে অনেক বেশি লেটুস ফলাবো, এটা না। ওটা কিন্তু মাদার টপিকের ভিতরের একটা সাব টপিক হয়ে গেল। আমি চাই আপনার টপিকের রেঞ্জটা বড় হোক। সো সাব টপিক এই ক্ষেত্রে কী হইতে পারে? সাব টপিক এই ক্ষেত্রে হইতে পারে যেভাবে সিঙ্গাপুর গার্ডেনিং না করেই, যে কারণে সিঙ্গাপুরের কোনো মানুষের বাসায় কোনো বাগান নাই, কথার কথা। এখন আপনি চিন্তা করেন মাদার টপিকের ভিতরেই আপনি আসেন, গার্ডেনিংয়ের ভিতরেই আপনি আসেন, বাট আপনার টপিকের রেঞ্জটা কিন্তু অনেক বড় হয়েছে। এখন আপনার ভিডিও শুধু তারাই দেখবে না যারা বাগান করতে আগ্রহী, এখন আপনার ভিডিও তারাও দেখবে যারা জিও পলিটিক্সে একটু একটু আগ্রহী বা একটা ইন্টারেস্টিং টপিকের ব্যাপারেও জানতে পারবে যে আসলেই তো সিঙ্গাপুরের মানুষ কখনো বাগান করে না কেন, সমস্যাটা কি। এভাবে আমরা আমাদের কন্টেন্টটাকে বড় করব। ভুল যেটা করে মানুষ সেটা হলো তারা ভাবে যে আমি গার্ডেনিং এক্সপার্ট হব, সো আমার সব ভিডিও হবে কিভাবে মূলা ফলাইতে হয়, কিভাবে শশা ফলাইতে হয়, কিভাবে কী সার দিব, কিভাবে কি করব না করবো, ওগুলো আপনি করবেন। ওই সব ভিডিও আপনি করবেন না তা না, বাট আমাদের সবসময় প্ল্যান থাকবে আমাদের মাদার টপিকে আমরা কীভাবে বড় করতে পারি যাতে করে বেশি বেশি মানুষ আমাদের দুনিয়ায় আসে। যত বেশি মানুষ আমাদের দুনিয়ায় আসবে তত আমরা বেশি মানুষকে আমি কোন বিষয়ে এক্সপার্ট এইটা বোঝানোর চান্স পাবো। আমি এই ভুলটা আমি অনেকদিন পর্যন্ত করেছি। আমি শুরুর দিকে ব্যাপারটা বুঝতাম না, আমি শুধু ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট বানাইতাম, আমি শুধু অনলাইন ক্যারিয়ার নিয়ে কন্টেন্ট বানাইতাম, তখন আমি এই ব্যাপারটা বুঝিনি যে মাদার টপিক যে বড় করতে হয়। এরপরে আমি বুঝতে পারছি, আমাকে কয়েকজন বুঝাইছে যে না, তুমি যদি শুধু ফ্রিল্যান্সিং নিয়েই কথা বলো, তুমি যদি শুধু অনলাইন ক্যারিয়ার নিয়ে কথা বলো, তুমি যদি শুধু এই মোটামুটি এই যে ওয়েবসাইট বানানো টানানো এগুলো নিয়ে কথা বলো, তাহলে তোমার ভিডিও ওই 200 জনই দেখবে, তোমার ভিডিও ওই 2000 জনই দেখবে। এটা তোমার মাদার টপিক। বিজনেসের বিষয়ে তুমি নিজেকে এক্সপার্ট দাবি করো, ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে তুমি নিজেকে এক্সপার্ট দাবি করো, ঠিক আছে, ওটা তোমার মাদার টপিক, বাট তোমার টপিক বড় করতে হবে। এরপরে আমি ভিডিও বানানো শুরু করি কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, কোনো কিছু কিভাবে সহজে মানুষকে বোঝানো যায়, রাশিয়ায় যুদ্ধ কেন হচ্ছে, পুতিনের বায়োগ্রাফি, বিল গেটসের বায়োগ্রাফি, এগুলা দিয়ে আমি আরও বেশি মানুষকে আমার ইউনিভার্সের ভিতরে আনতেছি। ইউনিভার্সের ভিতরে তারা যখন আসতেছে তার কিছুদিন পরে আমি তাদেরকে আবার অনলাইন ইনকামের একটা ভিডিও দেখাচ্ছি, তার কিছুদিন পর আমি তাদের বিজনেসের একটা ভিডিও দেখাচ্ছি, তার কিছুদিন পর আমি তাদের আবার একটা ফ্রিল্যান্সিংয়ের ভিডিও দেখাচ্ছি। ততদিনে সে আমাকে চিনে ফেলছে, ততদিনে তার ইন্ট্রোডাকশন হয়ে গেছে আমার সাথে, যে কারণে এইটা ফিড করা তার জন্য সহজ হয়েছে। প্রথম আমার যে ভিডিও দেখছে গত 2 বছরে, সে জানতোই না আমি কি। আপনি চিন্তা করেন, আপনি প্রথম যারা অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা বাদে রিসেন্ট গত 3 বছরে যখন থেকে আমি এই ব্যাপারটা মাদার টপিক এবং সাব টপিকের ব্যাপারটা বুঝতে পারছি, তখন থেকে যারা আমার ভিডিও দেখছে তারা মেইনলি আমার ভিডিও দেখছে কোনো সময় আমি স্পেস নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ভয়েজার নিয়ে ওই সময়, বা তারা আমার ভিডিও দেখছে আমি হোয়াইট শার্ট শো নামে একটা কেস স্টাডি সিরিজ বানিয়েছিলাম যে চায়নায় কেন উবার ব্যর্থ হয়েছে, বা পেপ্যাল মাফিয়া ব্যাপারটা কি, এই ধরনের জিনিসপত্র যেগুলা ব্রড টপিক, ওগুলা দিয়ে মানুষ ফার্স্টে ইন্ট্রোডিউসড হয়েছে আমার সাথে, এবং তারপরে তারা যে আস্তে আস্তে জানছে আমি কী করি না করি, ফার্স্টেই তারা জানে নাই। সো এই মাদার টপিক এবং এই সাব টপিকের ব্যাপারটা বোঝাটা খুবই জরুরি, এবং এই ভিডিওর পরে আপনার উদ্দেশ্য হবে ফাইনালাইজ করা যে আপনার মাদার টপিক কী এবং ওইটার 3টা সাব টপিক কী। সাব টপিক মানে কিন্তু ওইটার থেকে ছোট না, ওইটার থেকে বড়। সো সাব টপিক আসলে উপরের দিকে, নিচের দিকে বলতে দেখে হয়তো ছোটো মনে হচ্ছে, সাব টপিক উপরের দিকে। মাদার টপিককে আমি কীভাবে আরও বড় করতে পারি, সিঙ্গাপুরের এক্সাম্পলটার মতো আরও কী কী এক্সাম্পল বসানো যায়, আরও কী কী অ্যাঙ্গেল বসানো যায়, ওগুলাই হবে আপনার সাব টপিকের অ্যাঙ্গেল। আচ্ছা, এই ব্যাপারটা যেহেতু একটু ক্রুশাল টপিক সিলেকশনটা, কারণ টপিক সিলেকশনের উপরেই আসলে পুরো সব কিছু নির্ভর করে। সো আমি আপনাদের আরও কিছু পয়েন্ট বলতে চাই, যে পয়েন্টগুলো আপনাদের হেল্প করবে বোঝার জন্য যে আপনি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, আপনার টপিক আসলে কীরকম হবে। ফার্স্ট যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো 3 বছর পরে মানুষ যখন বুঝে যাবে যে আমি এই টপিকের উপরে একজন এক্সপার্ট, তখন আমি কী ধরনের বিজনেস দাঁড় করাইতে পারি এই বিষয়ে আমার এখন কোনো ধারণা আছে নাকি। ধারণা থাকা জরুরি না, ধারণা থাকতে হবে আমি বলতেছি না, এই বিষয়ে এখন রিসার্চ করতে হবে এটাও আমি বলতেছি না, কারণ একবার অ্যাটেনশন পাওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আপনার তখন অনেক আইডিয়া মাথায় আসবে যেগুলো এখন আপনার মাথায় আসবে না, কারণ তখন যেই অডিয়েন্স আপনাকে অ্যাটেনশন দিবে তারাই বলবে তারা আসলে কী চায়, তখন আপনার মাথায় অনেক কিছু তাদের কারণেই চলে আসবে। তো ওটা খুব মেজর ব্যাপার না, বাট এটা একটু মাথায় রাখতে হবে যে আমি যেহেতু আমার এন্ড গোল যেহেতু একটা ব্যবসা দাঁড় করানো, একটা প্রোডাক্ট বা সার্ভিস দাঁড় করানো, সো
কোন টপিকে আমি কথা বললে ইভেনচুয়ালি যে আমার প্রোডাক্ট বা সার্ভিস দাঁড় করানো সুবিধা হয়ে যাবে, কোন টপিকে আমি এক্সপার্ট হইলে আমার জন্য এটা একটু সুবিধা হবে, এটা একটা মাথায় রাখার বিষয়। সেকেন্ড, আমি চাই নিজেকে আপনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রথম প্রশ্ন, আমি যদি আপনার 5টা বন্ধুকে জিজ্ঞেস করি যে আচ্ছা ও কিসে এক্সপার্ট বলো তো, ওরা কি বলবে? ওরা যেগুলো বলবে চান্স আছে ওগুলো আপনার মাথার টপিক হওয়া উচিত। অথবা আমি যদি আপনার বন্ধুদের জিজ্ঞেস করি আচ্ছা ওর কিসে ইন্টারেস্ট আছে বলো তো, ওরা যেগুলো বলবে সেগুলো আপনার মাদার টপিক হওয়া উচিত, কারণ ওগুলো আপনার আসলে ইন্টারেস্ট আছে। আরেকটা ব্যাপার হলো আপনি অলরেডি কোন ইন্ডাস্ট্রির পার্ট। আপনি যদি অলরেডি কোনো একটা ইন্ডাস্ট্রির পার্ট হয়ে থাকেন তাহলে আপনার অলরেডি এস্টাবলিশড অথরিটি আছে যেটা আপনাকে একটা বুস্ট দিবে। যেমন ধরেন আমি এক্সাম্পল দিতে পারি, বাট এক্স্যাক্ট নামটা না বলি, যেহেতু আমি জানি না ওনার নামটা বলাটা ঠিক হবে নাকি। এরকম অনেকে আছে যারা ফার্স্টে ডাক্তার ছিল, এরপরে তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। বাংলাদেশি ফার্স্টে ডাক্তার ছিল, এরপরে তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, এবং তারা যে অলরেডি ডাক্তার, তারা যে অলরেডি চিকিৎসক, এই ব্যাপারটা তাদেরকে একটা ইমিডিয়েট অথরিটি দিছে। তারা যেহেতু অলরেডি ডাক্তার, তারা অলরেডি অনেক কিছু জানতো, এটা তো একটা পার্টি। বাট সেকেন্ড পার্ট হলো তারা যেহেতু অলরেডি ডাক্তার, এই কারণে তাদের ক্রেডিবিলিটি ইমিডিয়েটলি বেশি। তারা যখন কোনো একটা কিছু বলছে সেই ব্যাপারে, এই দুইটা যখন মিলছে তখন তারা ইমিডিয়েটলি একটা বুস্ট পেয়েছে, যে বুস্টটা তাদেরকে তাদের কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে অনেক বেশি হেল্প করছে। তো আপনি চিন্তা করেন আপনি অলরেডি কোন ইন্ডাস্ট্রির অংশ। আপনি যদি অলরেডি কোনো একটা ইন্ডাস্ট্রির অংশ হয়ে থাকেন তাহলে ওই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড একটা মাদার টপিক যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কিন্তু অনেকাংশে সহজ হয়ে যায়। আপনি কি অলরেডি কোনো একটা কোম্পানির সেলস বিষয়ক এক্সপার্ট, তাহলে হয়তো সেলসের অ্যাঙ্গেলে আপনার একটা মাদার টপিক সিলেক্ট করলে ভালো হয়। আপনি কি অলরেডি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি কি অলরেডি বিসিএস দিয়ে খুব ভালো করছেন, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাঙ্গেলগুলোয় আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি মাদার টপিকটা বানানো খুব সুবিধার হয়ে যায়। সো আপনি চিন্তা করবেন যে আমি কোন ইন্ডাস্ট্রির পার্ট আসলে, কারণ এটা আপনাকে মাদার টপিক সিলেক্ট করে অনেক হেল্প করবে। আরেকটা ব্যাপার, আমি যদি আপনাকে কোনো একটা বিষয়ে কথা বলতে বলি, আপনি কোনো ধরনের রিসার্চ কোনো কিছু না করে ওই বিষয়ে কি 5-10 মিনিট কথা বলতে পারবেন? যদি পারেন তাহলে ওইটা আপনার মাদার টপিক হইতেও পারে। এবং আপনি যদি আমাকে ধরেন, এরকম অনেক টপিক আছে যেই বিষয়ে আপনি যদি আমাকে কথা বলতে বলেন, কোনো ধরনের রিসার্চ কোনো কিছু না করে আমি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা কথা বলতে পারবো ওই বিষয়ে, বিভিন্ন ফ্যাক্ট সহই কথা বলতে পারবো, কারণ ওগুলা আমার মাদার টপিক। সো এরকম জিনিস আপনার জীবনেও আছে, এরকম জিনিস আপনার জীবনে অবশ্যই আছে, যে ব্যাপারগুলো নিয়ে আপনি চাইলেই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কোনো কিছু না দেখে, কোনো কিছু না শুনে কথা বলতে পারবেন, এবং আপনার কথা শুনতে ইন্টারেস্টিং লাগবে মানুষের। ওই ব্যাপারগুলো আপনার মাদার টপিক হইতে পারে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনার বন্ধুদের জিজ্ঞেস করলে তারা কি বলবে, এক্সপার্টিজ বা ইন্টারেস্টের ব্যাপারটা আপনি মাথায় রাখবেন। আমি ইভেনচুয়ালি যে বিজনেস দাঁড় করাতে চাই ওটার জন্য আমি এখন কি মাদার টপিক হিসেবে সিলেক্ট করলে অ্যালাইনমেন্টটা খুব সুন্দর হবে, ওটা একটা। আমি কোন ইন্ডাস্ট্রির পার্ট, ওই ইন্ডাস্ট্রির ভিতরে কী কী ব্যাপার আছে যে আমাকে ইমিডিয়েট ক্রেডিবিলিটি দিবে, এটা একটা। আর একটা হলো এমন কি টপিক আছে যেটা নিয়ে আমি 5, 10, 15, 20 মিনিট আরামসে কথা বলতে পারি, ওটা অবশ্যই আমার মাদার টপিক হওয়ার যোগ্য, নাহলে তো আমি ওই বিষয়ে এত কথা বলতে পারতাম না। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটরদের আরেকটা খুব কমন প্রশ্ন হলো শো ফেস অর নো শো ফেস। আমি যখন কন্টেন্ট বানাবো তখন কি আমি আমার চেহারা দেখাবো নাকি আমি আমার চেহারা দেখাবো না? এই যে আপনারা আমাকে এখন যেভাবে দেখতেছেন এইভাবে হবে কন্টেন্ট, নাকি স্ক্রিনে বিভিন্ন জিনিসপত্র চলবে, অ্যানিমেশন হবে, আর পিছনে আমার ভয়েস যাবে, ওরকম? আমাদের যে গোল, আমরা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, আমরা এই কোর্সে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার অ্যাসপায়ার করতেছি, ওটার জন্য চেহারা দেখানো গুরুত্বপূর্ণ। সো আপনার চেহারা দেখাতে হবে। চেহারা যদি আপনি না দেখান, চেহারা, পিপল বাই ফ্রম পিপল, এটা মার্কেটিং এবং সেলসের খুব কমন একটা ডায়ালগ, যে মানুষ আসলে মানুষের কাছ থেকে কিনে। এবং আপনি যদি চেহারা না দেখান, কেনে মানে কিন্তু এটাই না যে আপনাকে টাকা দিয়ে কিছু একটা কিনতেছে। কিনে মানে হলো সাবস্ক্রাইব করে, কিনে মানে হলো ফলোয়ার হয়, ফলো বাটনটা চাপ দেয়, কিনে মানে হলো কমেন্ট করে, আপনার সাথে অ্যালাইন্ড হয় ওই ব্যাপারটা। এই ব্যাপারটা করা খুবই কঠিন যদি আপনি আপনার চেহারা না দেখান কাউকে। তো এই কারণে আমার রেকমেন্ডেশন হবে অবশ্যই চেহারা দেখাতে। চেহারা না দেখিয়ে খুব বড় অথরিটি বিল্ড করতে পারছে এবং খুব বড় বিজনেস দাঁড় করাইতে পারছে, এরকম মানুষ, এরকম চ্যানেল, এরকম কন্টেন্ট ক্রিয়েটর নাই। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েশনের চ্যানেল আছে, আপনারা বাংলাদেশি অনেক চ্যানেল আছে যেগুলো আপনারা দেখবেন যে লাখ লাখ সাবস্ক্রাইবার, 13 লাখ, 14 লাখ, 15 লাখ সাবস্ক্রাইবার, এবং কিন্তু ওই চ্যানেলগুলো কে চালায় আমরা জানি না। যেহেতু আমরা জানি না ওই চ্যানেলগুলো কে চালায়, যেহেতু ওই চ্যানেলগুলোর সাথে আমাদের কোনো ইমোশনাল কানেকশন নাই, জাস্ট ইনফরমেশনাল কানেকশন, এই কারণে ওই চ্যানেলগুলো কখনো খুব বড় স্পন্সর পায় না, ওই চ্যানেলগুলোর খুব বেশি ইনকামও হয় না ইন টার্মস অফ ব্র্যান্ড ডিল টিল ইত্যাদি, এবং ওই চ্যানেলগুলো কখনোই খুব বড় বিজনেসও দাঁড় করাইতে পারে না। আপনি চিন্তা করেন, আজকে যদি সময় টিভি বন্ধ হয়ে যায়, আপনার কি খুব একটা খারাপ লাগবে? চান্স খুব কম আপনার খুব একটা কষ্ট লাগবে, কারণ কি যায় আসে, কোটি কোটি চ্যানেল আছে, সময় টিভি বন্ধ হয়ে গেলে আমাদের কি যায় আসে? কিছুই যায় আসে না। আজকে যদি আমার চ্যানেল বন্ধ হয়ে যায়, একটা চান্স আছে কিছু মানুষের খারাপ লাগবে। এই যে ডিফারেন্সিয়েশনটা, এই ডিফারেন্সিয়েশনটার মূল কারণ হলো আপনি যখন আপনার চেহারা দেখায় কথা বলবেন, আপনি যখন নিজের নামে কথা বলবেন, তখন অডিয়েন্সের সাথে জাস্ট ইনফরমেশনাল সম্পর্ক হয় না, একটা ইমোশনাল সম্পর্কও হয়।
আপনার এস্টাবলিশ করতে হবে না, এই জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এই জিনিসটা যখন হয় তখন অডিয়েন্সের সাথে আপনি যখন ইমোশনালি কানেক্টেড হন তখন আপনার অথরিটি ইমিডিয়েটলি বাড়া শুরু করে, যদি আপনি পুরো ব্যাপারটা অনেস্টলি করতে পারেন। সো এই কারণে জাস্ট অনেক ঘুরায় পেঁচায় বললাম, বাট কথা খুব সহজ। সেটা হলো যদি পসিবল হয় চেহারা দেখায় ভিডিও করা। অ্যানিমেশন থাকবে না তা না, বাট অবশ্যই আপনার চেহারা যেন দেখা যায়। আমরা যে ধরনের কাজ করতে চাচ্ছি, আমরা যে ধরনের অথরিটি বিল্ড করতে চাচ্ছি, তার জন্য চেহারা দেখাইতে পারাটা ইম্পর্ট্যান্ট। এখন আস্তে আস্তে আমরা আমাদের ভিডিওর দিকে যাচ্ছি, কিন্তু আমাদের থিওরি প্রায় শেষ হয়ে আসতেছে। আমরা মোটামুটি বুঝে ফেলছি আমাদের মাদার টপিক কী হবে, আমরা কোন বিষয়ে নিজেদের এক্সপার্ট হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাঁড় করাইতে চাই। মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করছে আমাদের কাছে। আজকে আমাদের কাজ হলো আমাদের বায়ার পার্সোনা বানানো। আপনারা যারা জানেন বায়ার পার্সোনা কী জিনিস, তারা তো জানেনই, কারণ এটা মার্কেটিংয়ে পড়ানো হয়, এটা বিবিএতে পড়ানো হয়। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে অডিয়েন্স পার্সোনাও বলে। আবার যারা আমাদের মেটা মার্কেটিং কোর্স করেছেন তারা ওইখানে বিস্তারিত শিখেছেন। যে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তাদের তো অলরেডি মেটা মার্কেটিংয়ের অ্যাক্সেস আছেই। সো আপনারা চাইলে আবার যে দেখে আসতে পারেন যে বায়ার্স পার্সোনা কিভাবে বানাইতে হয়, ওটা নিয়ে ওখানে ডিটেল আমি হোয়াইট বোর্ডে করে দেখাইছি। লং স্টোরি শর্ট, আমাদের উদ্দেশ্য হলো কোনো ধরনের ভিডিও বানানো শুরু করার আগে একটা কাগজ নেওয়া এবং এই কাগজের ভিতরে আমাদের আইডিয়াল ভিডিও কনজিউমারকে তার বিস্তারিত লেখা। এবং আপনি যখন এই আইডিয়াল কনজিউমারের বিস্তারিত লিখবেন, টার্গেট অডিয়েন্সের পার্সোনা যখন আপনি বানাবেন, তখন আমি চাই আপনি কোনো ডিটেইল বাদ না দেন। টার্গেট অডিয়েন্স বানানোর উদ্দেশ্যটা হলো যখন আমরা ভিডিও বানাবো আমাদের যেন মাথায় থাকে যে আমাদের এই ভিডিওটা আসলে কে দেখতেছে। এই জিনিসটা যখন আপনার মাথায় থাকবে তখন আপনার ভিডিওর অর্গানাইজেশন, ভিডিওর প্রেজেন্টেশন এবং ভিডিওর পুরা স্টাইলটা খুব সুন্দর থাকে। আমি একটা বানায় আপনাদের হেল্প করি, তাহলে আপনারা আপনাদের জন্য বানাইতে পারবেন। আমি যখন আমার বায়ার্স পার্সোনা ফার্স্ট বানিয়েছিলাম বা টার্গেট অডিয়েন্স পার্সন আমি যখন বানাইছিলাম, একই জিনিস বিভিন্ন নামে বলে বিভিন্ন মানুষ, ফার্স্টেই আমি এটা ভাবছি যে ওর নাম কি, একটা নাম দিতে হবে আমাদের। সো নাম দেওয়ার পর ওর বয়স কত, আমি সবসময় ধরে নিয়েছি যে আমি যার জন্য ভিডিও বানাই তার বয়স হলো 18 থেকে 30-এর মধ্যে। এটা হলো মেইন আমার কোর ডেমোগ্রাফিক। এর বাইরেও আর অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে, বাট মেইন আমি ধরে নিই সবসময় 18 থেকে 30 বা 18 থেকে 34 এরকম একটা ডেমোগ্রাফির অডিয়েন্সের জন্য আমি ভিডিও বানাই। এরপরে ও করে কি, ও হয় ইউনিভার্সিটিতে পড়তেছে অথবা ও কোনো একটা চাকরিতে ঢুকছে, এখন ওর ক্যারিয়ার আর্লি স্টেজে আছে। এরপরে ওর পরিবারের কি অবস্থা, কেউ বেশিরভাগই আনম্যারিড, কেউ হতে পারে ম্যারিড, বাট খুব বেশি মানুষ এরকম নাই যাদের বাচ্চা কাচ্চাও আছে। এরপরে ওর আচরণ কীরকম, হ্যাঁ ও বছরে 1-2 বার ট্রাভেল করে, চান্স আছে যে ও কুকুর বিড়াল পছন্দ করে, স্পেশালি বিড়াল হয়তো অনেক বেশি পছন্দ করে। ও কি কনজিউম করে, ও যখন অনলাইনে যায় তখন আসলে কি দেখে, ইনফরমেটিভ ভিডিও দেখে। ও যখন টিভি দেখে তখন বেশিরভাগ সময় আসলে নিউজ দেখে অথবা খেলা দেখে, এছাড়া আসলে তেমন জিনিসপত্র দেখে না। একজন মানুষের যে আপনার ভিডিও দেখবে তার ব্যাপারে আপনি যখন অডিয়েন্স পার্সোনা সাজাবেন একটা কাগজে, কিন্তু আপনি এগুলো সব লিখবেন। আমি আপনাকে জাস্ট বললাম, বাট আপনি এগুলো সব লিখবেন, লিখে টানায় রাখবেন কোথাও, যেন আপনি যখন একটা ভিডিও বানাচ্ছেন বা আপনি যখন একটা ভিডিওর প্ল্যান সাজাচ্ছেন, আপনি ওই কাগজটার দিকে তাকাইতে পারেন এবং তাকায় ভাবতে পারেন যে আচ্ছা আমি যে জিনিসটা লিখলাম ও তো ইউনিভার্সিটিতেই জানে, ও কি বুঝবে এই জিনিসটা, বা আমি যে জিনিসটা লিখলাম ও তো কখনো নিউজই দেখে না টিভিতে, ও কি কখনো বুঝবে এই জিনিসটা। অডিয়েন্স পার্সোনা বানানোর উদ্দেশ্য হলো আমি যখন আমার ভিডিও ফরম্যাট করবো, আমি যখন ভিডিওর স্ট্রাকচার সাজাবো, স্ট্র্যাটেজি বানাবো, তখন আমি যেন ওটা মিলায়ে দেখতে পারি যে আমি এমন কিছু বলে না ফেলি বা এমন কিছু লিখে না ফেলি যেটা ওনার সাথে মিলে না বা উনি বুঝবেই না আমি কি করতেছি। এই কারণে অডিয়েন্স পার্সোনা বানানোটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনি একবারই বানাবেন, এরপরে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত আপনার তেমন বানাতে হবে না, তারপরে হয়তো আপনি আরেকবার বানাবেন। আমরা আরেকটা এক্সাম্পল নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান বাংলাদেশের। স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর যখন বায়ার্স পার্সোনা বানাবে তখন সে কি বায়ার্স পার্সোনা বানাবে, এরকম বানাবে যে হ্যাঁ ও ইংলিশ মিডিয়ামে পড়ে অথবা কোনো একটা ভালো বাংলা মিডিয়ামে পড়ে, ও রাত জাগে, কারণ ও যদি রাত না জাগে তাহলে তো ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখতে পারবে না। ও ইংলিশ মোটামুটি ভালো বুঝে, কারণ ও রেগুলার ফুটবল খেলা দেখতেছে, প্রিমিয়ার লিগ বলেন বা লা লিগা বলেন বা ফ্রেঞ্চ লিগ বলেন বা ওয়ার্ল্ড কাপ বলেন, ওগুলো সে রেগুলার দেখতেছে ফুটবল। সো ও ইংলিশ মোটামুটি ভালো বুঝে। ও যেহেতু ইংলিশ মোটামুটি ভালো বুঝে, আমরা এজিউম করতে পারি ও হয়তো ইংলিশ ব্লগ ট্লগ মাঝে মধ্যে পড়ে বা ইংলিশ বই টই মাঝে মধ্যে পড়ে হয়তো, সেরকম একজন মানুষ। ও হয়তো ও কি ক্রিকেট খেলা দেখে, ও যদি ক্রিকেট খেলা দেখে তাহলে হতে পারে ও ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি নিয়ে অনেক উত্তেজিত থাকে, চান্স আছে। ও তার মানে হয়তো ওয়ার্ল্ড কাপও ফলো করতেছে, যখন বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতেছে তখন সে হয়তো ওটাও ফলো করতেছে। সো এইভাবে আমি একটা মানুষের বায়ার্স পার্সোনাটা সাজাবো। এবং এরপরে যে আমি যখন আমার ভিডিও রেকর্ড করতে বসবো স্পোর্টস রিলেটেড, তখন আমি যখন একটা জিনিস বলবো তখন আমি ওর সাথে মিলাইতে পারবো। অথবা শুধু যে আমি স্ক্রিপ্টের সময় এটা করবো তা না, আমি যখন ভিডিও পাবলিশ করবো তখন আমি এটা মিলাইতে পারবো যে আচ্ছা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা খেলা আছে ওই সময়, খুব ইম্পর্ট্যান্ট একটা খেলা, বা চ্যাম্পিয়ন্স লিগের একটা খুব ইম্পর্ট্যান্ট খেলা আছে ওই সময়, আমার বায়ার্স পার্সোনায় তো আমি দেখতেছি ও এইসব খেলা ফলো করে। তো ওই সময় যদি আমি একটা ভিডিও পাবলিশ করি, চান্স আছে ও আমার ভিডিও দেখবে না। হাউএভার খেলাটা শেষ হওয়ার সাথে সাথে যদি আমি ভিডিও পাবলিশ করি তাইলে কিন্তু আবার ও দেখবে, কারণ বেশিরভাগ মানুষ তাদের ইমিডিয়েট কাজটা শেষ করে, যে খেলা দেখতেছে সে খেলা দেখাটা শেষ করে
ইমিডিয়েটলি সে যেটা করে সে হলো সে সোশ্যাল মিডিয়ায় ঢুকে। সো ওই টাইমিংটাও আমি ভালো মতো বুঝতে পারবো যখন আমার বায়ার্স পার্সোনাটা সলিড থাকবে। সো বায়ার্স পার্সোনা বানায় ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বায়ার্স পার্সোনা বানানো নিয়ে আরও হেল্প চান, ইউটিউব গুগল তো আছেই, বাট আমাদের ফেসবুক অ্যাডের ভিতরে বায়ার্স পার্সোনা বানানোর খুব বিস্তারিত গাইড দেওয়া আছে, ওইটাও আপনারা দেখতে পারেন যদি আপনার এই ভিডিওর পরেও কোনো কনফিউশন থেকে থাকে। আমার মনে হয় না থাকবে, তারপরে যদি থেকে থাকে ওই ভিডিওটা হেল্প করবে। ওই ভিডিওর পরে যদি আপনি না বোঝেন তাহলে তো ডিসকর্ড আছেই। আচ্ছা, আজকে আমরা আমাদের ভিডিও রিসার্চ ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো এবং আজকের এই ভিডিওটার পরে আপনি মোটামুটিভাবে আপনার আগামী 100 ভিডিওর টপিক কী হবে এইটা বুঝে ফেলতে পারা উচিত। আমি যেটা করব ওটা আপনারা ফার্স্টে দেখবেন এখন এবং তারপরে আপনার এন্ডে আপনারা করবেন, কারণ আমি চাই আমরা ক্যামেরা নিয়ে কথা বলার আগে, সাউন্ড নিয়ে কথা বলার আগে, ভিডিও কোনোটা রেকর্ড করতে বসার আগে আমাদের 100 ভিডিওর প্ল্যান করে ফেলি। কারণ অন অ্যাভারেজ আপনি যদি ভালো করতে চান, আপনি যদি 10,000 সাবস্ক্রাইবার পেতে চান, অ্যাভারেজে 10,000 সাবস্ক্রাইবার পাওয়ার জন্য 100 ভিডিও থাকা লাগে ইউটিউবে। শুনতে একটু অদ্ভুত শোনাচ্ছে, মনে হচ্ছে এত ভিডিও কেন লাগবে মাত্র 10,000 সাবস্ক্রাইবার পাওয়ার জন্য, বাট শুরুর দিকে জার্নিটা এটা ঠিক লিনিয়ার কার্ভ না। শুরুর দিকে যাইতে অনেক কষ্ট হয়, তারপরে কিছুক্ষণ স্টল থাকে, তারপর হঠাৎ করে অনেক বেশি গ্রো করে ফেলে। জেনারেলি ইউটিউবের গ্রোথ কার্ভটা এরকম হয়। তো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে একটা গুগল শিট দেখা যাচ্ছে যেখানে আমি কয়েকটা কলামে কয়েকটা নাম লিখেছি, 6টা নাম। আমি যদি নামগুলো পড়ি, ফার্স্ট এটা হলো কম্পিটিটরস পপুলার ভিডিওস, তারপর মাই এক্সপেরিয়েন্স, তারপরে ইন্টারেস্ট, তারপরে অ্যান্সার দ্য পাবলিক, তারপরে কোরা এবং তারপরে লাস্টে আছে অ্যানালিটিক্স। আমার গোল হলো, আমি অলরেডি আমার মাদার টপিক ঠিক করে ফেলছি। আমি অলরেডি কীভাবে আমার মাদার টপিকের অ্যারাউন্ডে সাব বড় বড় টপিক হবে ওগুলো আমরা মোটামুটি বুঝে ফেলছি বলে আমি ধরে নিচ্ছি। আজকে আমার গোল হলো আমি সামনে এই ভিডিও রেকর্ড করতে বসবো, ক্যামেরা ট্যামেরা নিয়ে আমি এখনও তেমন কিছু জানি না, বাট দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। আজকে আমার গোল হলো আমি আমার আগামী 100 ভিডিওর টপিক কী হবে, টাইটেল না কিন্তু টপিক কী হবে এইটা ফাইনালাইজ করার চেষ্টা করব। তো আমি 6ভাবে সাধারণত টপিক খুঁজে বের করতে রেকমেন্ড করবো আপনাদের। যার প্রথমটা হইল লুকিং অ্যাট কম্পিটিটরস পপুলার ভিডিওস। সো মনে করেন আমি ট্রাভেল কন্টেন্ট বানাবো। সো বাংলায় যদি আমি ট্রাভেল কন্টেন্ট বানাই, আমার সবচেয়ে বড় কম্পিটিটর, থিঙ্ক অফ ইট অ্যাজ আ বিজনেস। আপনি যখন একটা বিজনেস শুরু করেন, আপনি আপনার কম্পিটিটররা কী করতেছে দেখেন, কম্পিটিটরদের থেকে ভালো করার চেষ্টা করেন। এক্স্যাক্টলি সেম জিনিস কন্টেন্ট প্রোডাকশন, কোনো আলাদা কিছু না, জাস্ট এটা একটা বিজনেস। সো আমি যদি ঠিক করি যে আমি ট্রাভেল কন্টেন্ট বানাবো, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর নাদির অন দ্য গো। সো আমি নাদির অন দ্য গোর ইউটিউব চ্যানেলে যাব, ইউটিউব চ্যানেলে যে ভিডিওসে চাপ দিব, ভিডিওসে চাপ দেওয়ার পরে পপুলারে চাপ দিব। পপুলারে চাপ দিয়ে আমি দেখার চেষ্টা করব ওর প্রথম 20-30টা পপুলার ভিডিওর প্যাটার্নটা আসলে কি, কেন ওর প্রথম 20-30টা ভিডিও পপুলার। সো প্রথম ভিডিওটা কেন পপুলার এটা আমরা বুঝতে পারতেছি, বাংলাদেশি পাসপোর্টে 48টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ কীভাবে করা যায় না যায় ওগুলোও ব্যাখ্যা করছে। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, খুব ইনফরমেটিভ একটা ভিডিও, জানলে লাভ হবে। সেকেন্ডটা এবং থার্ডটা দুইটাই একটা ইসলামিক অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটার কারণে এই ভিডিও দুইটা ভালো পারফর্ম করছে বলে আমার মনে হচ্ছে। নূহ আলাইহিস সালামের নৌকা এবং আলবেনিয়া প্রথম দিন, ইউরোপের মুসলিম দেশ। সো ওই যে ওর ট্রাভেল টপিক বা ওর টপিকটা কিন্তু বড় করছে, বড় করার কারণে এই দুইটা ভিডিও ভালো পারফর্ম করছে। এরপরটা আমি ঠিক শিওর না কেন ভালো পারফর্ম করছে। তারপরটা আবার খুব ইন্টারেস্টিং একটা কিউরিয়াস প্রশ্ন যে বিশ্ব ভ্রমণের টাকা আসলে কই পাই, ওটা অনেকেই জানতে আগ্রহী হয়। সো ওইটার কারণেও অনেক মানুষ ওটা ক্লিক করছে, আমি শিওর। যেই কারণে আমি এর প্রত্যেকটা ভিডিও অ্যানালাইজ করতেছি, তার কারণ এই ভিডিওগুলোর থেকে আমি ইন্সপিরেশন নিব যে এর মধ্যে কোন কোন ভিডিও আমি রিক্রিয়েট করতে পারি, কারণ এগুলোর অনেক ভিডিও অনেক পুরান হয়ে গেছে। যেমন ধরেন প্রথম ভিডিওটাই যদি আমি নেই, বাংলাদেশ পাসপোর্টে 48টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ, এটা 2 বছর আগের ভিডিও আমি এখানে দেখতে পাচ্ছি। গত 2 বছরে আমি শিওর অনেক কিছুই বদলায় গেছে। 48 হয়তো 52 হয়ে গেছে, অথবা 48 হয়তো 40 হয়ে গেছে। অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বাংলাদেশেও চেঞ্জ হয়েছে, ইন্টারন্যাশনালিও চেঞ্জ হয়েছে। সো আমার ফার্স্ট কাজ হবে খুঁজে বের করা যে আমার কম্পিটিটরের কোনো ভিডিও আমি আরও আপডেটেড ইনফরমেশন দিয়ে রিক্রিয়েট করতে পারি নাকি। সো ফার্স্টে কম্পিটিটরস পপুলার ভিডিও থেকে আমি প্রথম একটা নিলাম যে ভিসা ফ্রি ট্রাভেল ফর বিডি পাসপোর্ট, এটা একটা আইডিয়া পাইলাম আমি। এরপরে নূহ আলাইহিস সালামের নৌকা দেখছি, ইউরোপের মুসলিম দেশ দেখছি। আমি একটা ভিডিও এরকম বানাইতে পারি যে 10 প্লেসেস মুসলিম শুড ভিজিট। এটা হইতে পারে আরেকটা ভিডিও যেটার ইন্সপিরেশন আমি ওখান থেকে পেলাম। সো প্রথমে আমি যখন কম্পিটিটরদের দিকে তাকাচ্ছি, নাদির অন দ্য গো একমাত্র কম্পিটিটর না, আরও অনেক ট্রাভেল ক্রিয়েটর আছে, সবার চ্যানেল আমি দেখবো, সবার চ্যানেলের পপুলার সর্ট করবো আমি পপুলার থেকে, এবং সর্ট করে প্রত্যেকের জনপ্রিয় ভিডিও আমি দেখবো, এবং আমার প্ল্যান হলো ওই জনপ্রিয় ভিডিওটার একটা ভালো ভার্সন এবং আপডেটেড ভার্সন আমি বানাবো এখন। ঠিক আছে, খুব সিম্পল। ওইভাবে আমি 20-30টা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে এই রোটা ফিল আপ হয়ে যাবে ওটা যদি আমি করার চেষ্টা করি। সেকেন্ড হলো মাই এক্সপেরিয়েন্স। এখানে আমি কোনো কিছুর দিকে তাকাবো না, এখানে আমি আমার নিজের এক্সপেরিয়েন্সের উপরে ফোকাস করবো এবং আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে আমি বোঝার চেষ্টা করব যে কোন কোন ভিডিও
আমার এক্সপেরিয়েন্স বলে যে এই ভিডিওটা নিয়ে যদি এই টপিকটা নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে মনে হয় মানুষ দেখবে। মনে করেন আমি যদি আবারও আমরা গার্ডেনিংয়ের এক্সাম্পলটা ফেরত যেতে পারি, আমি যদি গার্ডেনিংয়ের এক্সাম্পলে যাই তাহলে 2টা ভিডিওর কথা আমার মাথায় আসছে যে ভিডিওগুলো ইন্টারেস্টিং হইতে পারে। একটা হলো শুড আই বাই আ গ্রিন হাউস, এটা একটা ভিডিও হইতে পারে, ইন্টারেস্টিং একটা ভিডিওর টপিক। আরেকটা হতে পারে যে উইচ সিজন হোয়াট প্ল্যান্ট টু গ্রো, এরকম একটা ভিডিও। সো বাংলাদেশে কোন সিজনে কোন প্ল্যান্টটা আমার বারান্দায় চাষ করার চেষ্টা করেছে। আরেকটা হইতে পারে বারান্দা গার্ডেনিং হোয়াট টু নো, এরকম। সো আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেও আমি 20-30টা টপিক পাবো যেগুলো আমি জানি যে আমার যেহেতু এই বিষয়ে আগ্রহ আছে, সো আমি শিওর যে এই বিষয়ে যারা মানুষ দেখবে আমার এই টপিকগুলো নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে ওরাও আগ্রহ পাবে। তো এখানে কোনো কোল্ড রিসার্চের ব্যাপার নেই, পুরোটাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে 20-30টা টপিক পিক করব। এরপরটা হলো ইন্টারেস্ট হইল, ইন্টারেস্ট এবং এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা আমি আপনাদের বোঝাই। এক্সপিরিয়েন্স হলো এমন একটা জিনিস যেটা আমি অলরেডি জানি এবং আমার মনে হয়েছে যে আমি যেটা অলরেডি জানি এটা যদি আমি মানুষকে জানাই ওরাও আগ্রহী হবে। ইন্টারেস্ট হইলো এমন একটা বিষয় যেটায় আমার ইন্টারেস্ট আছে বাট আমিও অত ভালো জানি না। সো ফার্স্টে আমার রিসার্চ করতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমি যে রিসার্চ করছি এই রিসার্চে আমি ভালো কিছু ইনফরমেশন পাইছি, এখন আমার মনে হচ্ছে এটা নিয়ে ভিডিও হইলে ভালো হয়। সো আমরা আরেকটা টপিক পিক করি, মনে করেন টিভি শো না, বুকস একটা টপিক। সো ইন্টারেস্ট কী হইতে পারে, 5 books that will change your life। 5টা বইয়ের নাম কি আমি এখন আপনাদের হঠাৎ করে বলতে পারবো যে 5টা বই আপনার জীবন বদলায় দেবে? পারবো না। সো ইন্টারেস্ট আমি এটা লিখলাম, বাট আমার নিজেরও তারপর রিসার্চ করতে হবে যে এরকম কী কী বই আছে, তারপর আমার বইগুলো পড়তে হবে এবং তারপর এই 5টা বইয়ের জায়গায় হয়তো 2টা বই হবে বা 1টা বই হবে বা 3টা বই হবে, চেঞ্জ হয়ে আসবে পুরো জিনিসটা। সো ইন্টারেস্টে আমি এমন জিনিস লিখবো যেই সব জিনিসে আমারও ইন্টারেস্ট আছে, আমার ধারণা অডিয়েন্সেরও ইন্টারেস্ট থাকবে, বাট আমি আসলে ওই ব্যাপারে এনাফ জানি না কনফার্ম বলার জন্য যে হ্যাঁ এটার উপরে ভিডিও বানানো সম্ভব। তো ওখানে আমি আরও 20-30টা ইন্টারেস্টের টপিক লিখব। এরপরে আসে অ্যান্সার দ্য পাবলিক। সো আমি চাই আপনারা এই প্রথম 3টা ব্যবহার করে, কম্পিটিটরস, পপুলার ভিডিওস, মাই এক্সপিরিয়েন্স এবং ইন্টারেস্ট, এই 3টা ব্যবহার করে আপনারা 100 ভিডিওর আইডিয়া জেনারেট করে ফেলেন। কারণ এর পরের যে স্টেপগুলো এগুলো অত ভালো স্টেপ না, অত ভালো আইডিয়া পাওয়া যায় না এগুলোর থেকে। বাট তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ কোনো সময় আপনারা এমন মাদার টপিক পিক করে ফেলবেন, প্লাস স্পেশালি যেহেতু আপনি আর্লি ডেজে আছেন কন্টেন্ট ক্রিয়েশনের, আপনার মাথায় অত আইডিয়া আসবে না শুরুর দিকে। সো 4টা হলো অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক কী জিনিস, আমরা যদি অ্যান্সার দ্য পাবলিক লিখে গুগল করি, এটা একটা ওয়েবসাইট, নীল প্যাটেল নামে একজন মালিক এই ওয়েবসাইটের। অ্যান্সার দ্য পাবলিকে যে আমরা আমাদের টপিকটা লিখে সার্চ দিব, এখান থেকে দেশ সিলেক্ট করবো। সো দেশ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ আছে নাকি আমি ঠিক শিওর না, দেখি আমি পেয়েছি নাকি, যদি না থাকে আমি ইন্ডিয়া সিলেক্ট করবো। জেনারেলি সেন্টিমেন্ট একই রকম কাজ করে, সো সমস্যা হয় না, যেখানে লেখাই যেত। আচ্ছা বাংলাদেশ ছিল, ওকে। সো আমরা একটা টপিক লিখে সার্চ দিই, মনে করেন আমরা আরেকটা টপিক সিলেক্ট করার চেষ্টা করি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। টপিকটা হতে পারে যে ফ্যাশন, ঠিক আছে, বা ফুড, কোনো একটা কিছু। আমি ফ্যাশন লিখে সার্চ দিলাম, ফ্যাশন লিখে সার্চ। আমি যখন সার্চ দিলাম আপনি দেখেন জিনিসটা কী হলো, আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি, আমার ডেটা ফেচ হচ্ছে এবং এই ডেটা থেকে আমি কীভাবে আইডিয়া পাবো আপনারা এখনই দেখতে পারবেন। সো ফ্যাশনের ভিতরে দেখুন অ্যান্সার দ্য পাবলিক আমাকে অনেক কিছু দেখাচ্ছে, ইন্টারেস্টিং টপিক দেখাচ্ছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, ইজ ইট ওকে টু বাই ফাস্ট ফ্যাশন আপনারা যারা জানেন না, এমন জামা যেগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। ফাস্ট ফ্যাশন লিখে আপনারা গুগল করলে বুঝতে পারবেন। অনেকেই বলে ফাস্ট ফ্যাশন খুব খারাপ, কারণ এটা এনভায়রনমেন্টের অনেক ক্ষতি করে। এই যে একটা ডিজাইন 1 মাসের বেশি থাকে না, তারপরে সবাই আবার নতুন জামা কিনে, এটা এনভায়রনমেন্টের অনেক ক্ষতি করে, ব্যাপারটাকে ফাস্ট ফ্যাশন বলা হয়। ইজ ইট ওকে টু বাই ফাস্ট ফ্যাশন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হইতে পারে। উইল ফ্যাশন ডিজাইনার্স বি নিডেড ইন দ্য ফিউচার? এআই এর আগমনের কারণে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক হইতে পারে যে আসলেই ফ্যাশন ডিজাইনারদের কি ভবিষ্যতে কোনো কাজ থাকবে নাকি থাকবে না, এটাও আমি পিক করতে পারি। ফ্যাশন মডেল কি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে? আরও ইন্টারেস্টিং একটা টপিক, এটা নিয়েও ভিডিও বানানো সম্ভব। তারপরে আবার কিছু কিন্তু বাজেও আছে, যেমন ধরেন ওয়াই ফ্যাশন ইজ ইম্পর্ট্যান্ট এসে, এটার কোনো মানে নেই, এটা নিয়ে আমরা কখনোই ভিডিও বানাবো না। ওয়াই ফ্যাশন শোজ আর উইয়ার্ড, ইন্টারেস্টিং একটা ভিডিও। ফ্যাশন শো করলে আসলে লাভ কী হয়, ফ্যাশন শোতে কি আসলে প্রোডাক্টের সেল বাড়ে নাকি বাড়ে না? এইখানে অ্যান্সার দ্য পাবলিকে আমাদের উদ্দেশ্য, এখানে হাজার টপিক আপনারা আছে দেখতে পাচ্ছেন। কোনোটায় যদি আমি ক্লিক করি তাহলে ওটার উপর থেকে আরও টপিক আসবে। আমি এখন ক্লিক করতেছি না, বাট ওটার উপর ক্লিক করলেই সাথে সাথে আরও টপিক চলে আসবে। নিচে যদি আমি নামি,
আরও কিছু ব্রড টপিক পাচ্ছি আমরা, যে ফ্যাশন টু ফিগার ইত্যাদি, ফ্যাশন উইথ প্যাশন, হাবি জাবি ইত্যাদি অনেক অনেক আইডিয়া আমার চলে আসছে। বাট জেনারেলি অ্যান্সার দ্য পাবলিকের ফার্স্টের পোর্শনটাই আমি 20-30টা আইডিয়া পেয়ে যাবো, এবং ওই 20-30টা আইডিয়া আমাকে আরও নতুন 20-30টা আইডিয়ার অ্যাঙ্গেল দিবে, যে কারণে আমার এখান থেকে 50-60টা আইডিয়া পিক করে ফেলতে পারা উচিত। ওকে, নেক্সট, সো অ্যান্সার দ্য পাবলিক থেকেও আমি 20-30টা আইডিয়া পিক করতে পারবো। এরপর হলো কোরা আমি পিক করতাম না এখানে আইডিয়া খোঁজার জন্য, বাট কোরা আমি পিক করছি কারণ কোরার এখন বাংলাদেশের কোরার বাংলা ভার্সন আছে। সো কোরার যেহেতু বাংলা ভার্সন আছে bn.quora.com, বাংলা ভার্সনে অনেক প্রশ্ন আছে। কোরা জিনিসটা আপনারা যারা জানেন না, কোরা হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন মানুষ যে প্রশ্ন করে এবং তারপর অন্যান্য মানুষ ওই প্রশ্নের উত্তর দেয়। এটা প্রশ্ন উত্তরের একটা ওয়েবসাইট। সো কোনো একটা ওয়েবসাইটে যে মানুষ প্রশ্ন করতেছে, তার মানে হলো ওই প্রশ্নটা মানুষের মাথার মধ্যে আছে। সো ওই প্রশ্নের উত্তরটা দিয়ে যদি আপনি একটা ভিডিও বানাইতে পারেন, তাহলে অবভিয়াসলি ওই উত্তরটা অ্যাটলিস্ট যে প্রশ্নটা করছে সে তো দেখবে, এবং সাধারণত একজন মানুষের মাথায় একটা প্রশ্ন থাকে না, সেম প্রশ্ন অনেক মানুষের মাথায় থাকে। সো ধরেন আপনি ঠিক করলেন যে আপনি আমরা আরেকটা টপিক পিক করার চেষ্টা করি এবার ফ্যাশন থেকে বেড়ে, যে আমরা ধরেন খাবার, ফুড। সো আমি কোরাতে ফুড লিখে সার্চ দিলাম, এবং তারপর প্রশ্নগুলি, এই প্রশ্নটা সিলেক্ট করলাম। এরপর আমরা একটু নিচে নামার চেষ্টা করি, আমরা এখন প্রশ্নগুলো দেখতেছি, দেখে বোঝার চেষ্টা করতেছি যে কোন প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও বানাইলে ইন্টারেস্টিং ভিডিও হবে। সো বোঝার চেষ্টা করতেছি আপনার শহরের জনপ্রিয় খাবারগুলো কী কী, ইন্টারেস্টিং। রিচ ফুড বলতে কী বোঝায়, রিচ ফুড কোনগুলো, ইন্টারেস্টিং হইতে পারে, একটা ভালো, নাও হইতে পারে, আমি ঠিক শিওর না, আরও রিসার্চ করতে হবে আমার। তারপর আমি আর তেমন কিছু দেখতেছি না, অন্য কিছু লিখে আমরা সার্চ দিই, হয়তো আমাদের সার্চটা খুব একটা ভালো হয়নি। সো ফুড না লিখে আমি যদি এখানে বাংলায় খাবার লিখে সার্চ দিই, তাহলে কি হয়, খাবার সার্চ, খাবার। এখন আমি ইন্টারেস্টিং ভিডিও পাচ্ছি। মাদার হরলিক কতটুকু কার্যকর, বেশ ইন্টারেস্টিং একটা টপিক, আমি রিসার্চ করে ভিডিও করতে পারি একটা। এটা ঠিক আমার ফুডের সাথে মিলে নেই, বাট ডাক্তারের চেম্বারের সামনে কারা এখানে যারা প্রেসক্রিপশনের ছবি তোলে, সো সেলসম্যানদের একটা কথা বলছে, এটা আমাদের আপাতত কাজে আসবে না আমাদের ফুড ইউটিউব চ্যানেলের জন্য, বাট আপনারা বুঝতে পারতেছেন আইডিয়া কীভাবে পাওয়া যায়। মাংস খাওয়া কি নৈতিক, বেশ মোরালি একটা প্রশ্ন। কেন বিড়াল মিষ্টি স্বাদ নিতে পারে না, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন একটা ফুড চ্যানেলের জন্য। কচি ডাব নাকি নরম শ্বাস হওয়া ডাবের পানি খাওয়া বেশি উপকারী, এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি যদি নামতে থাকেন আপনি অনেক ইন্টারেস্টিং প্রশ্ন পাবেন, অনেক ফালতু প্রশ্নও পাবেন। সো দুইটার মধ্যে থেকে আপনার ফিগার আউট করে নিতে হবে কোনগুলো নিয়ে আসলে আপনি ভিডিও বানাইতে পারেন, বাট আমি শিওর আপনি 20-30-40টা আইডিয়া তো পাবেনই। ওকে, লাস্ট আমাদের লিস্টে আছে অ্যানালিটিক্স। আমি যদি এই অ্যানালিটিক্সের অপশনটা অ্যাডভান্স একটা অপশন, এবং এই অপশনটা আপনাদের বেশিরভাগ মানুষের কাজে আসবে না এই পর্যায়ে, কারণ আপনাদের এখনও চ্যানেলই রেডি হয়নি, বা আপনাদের এখনও কন্টেন্ট প্ল্যাটফর্মই রেডি হয়নি। এই অ্যানালিটিক্স ব্যাপারটা তখনই কাজে আসে যখন আপনার অলরেডি একটা চ্যানেল আছে। সো আমি আমার চ্যানেল দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কী বলতেছি। সো খালিদ ফারহান চ্যানেলের ভিতরে আমি গেলাম, চ্যানেলের ভিতরে যাওয়ার পরে আমি ইউটিউব স্টুডিওতে গেলাম, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে অ্যানালিটিক্সে গেলাম, অ্যানালিটিক্সে যাওয়ার পরে দেখুন রিসার্চ নামে একটা অপশন আসছে, রিসার্চে গেলাম। রিসার্চে গেলে দেখা যায় যে আমার যে ইউটিউব অডিয়েন্স তারা আর কী কী জিনিস দেখতেছে ইউটিউবে। সো ইয়োর ভিউয়ার্স সার্চেস, এটা যদি চাপ দিই, এখন আমি দেখতেছি যে আমার ইউটিউবে আমার ভিডিও যারা দেখে তারা আর কী কী ধরনের জিনিসপত্র লিখে ইউটিউবে সার্চ দিচ্ছে। সো এখান থেকে অল সার্চেস ইংলিশ, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, অল টল, এখানে অল দেওয়া থাকুক, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ইংলিশটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বাট কোনো লাভ হবে না, কারণ বাংলায় কেউ এখনও ইউটিউব এনাফ ভালো না যেটা আপনাকে বাংলা সার্চের রেজাল্টও খুব সুন্দর করে দেবে। সো আমাদের ইংলিশের উপরে নির্ভর করে থাকতে হবে। সো আমি দেখতেছি মানুষ আমার ভিডিও যারা দেখে তারা নাটক সার্চ দিচ্ছে, তারা গান সার্চ দিচ্ছে, তারা গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স সার্চ দিচ্ছে, তারা বাংলাদেশ আফগানিস্তানের খেলা, মুভি এক্সপ্লেনেশন সার্চ দিচ্ছে, তার এবং হাই ডিমান্ড বোঝা যাচ্ছে। সো মুভি এক্সপ্লেনেশনের অ্যাঙ্গেলের কোনো একটা ভিডিও যদি আমি বানাই, ও ভিডিও ভালো করবে। এবং এক্স্যাক্টলি এটা আমি দেখছিলাম, দেখেই আমি ওপেনহেইমার এবং বারবি দুইটা ভিডিও বানিয়েছিলাম, এবং দুইটা ভিডিও ভালো করছিল। এক্স্যাক্টলি এই অ্যানালিটিক্স থেকে আমি ওই আইডিয়াটা পাইছিলাম। ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখান থেকেও আইডিয়া আসে, এবং সার্চ অ্যাক্রস ইউটিউবে আমি যদি একটা টপিক লিখি, মনে করেন আমার মাথায় অল্প একটু আইডিয়া আছে যে আমি চাই যে একটা ভিডিও বানাবো অ্যাবাউট প্রোডাক্টিভিটি। সো আমি যদি এখন প্রোডাক্টিভিটি লিখে সার্চ করি, আচ্ছা বাংলা হয়ে আছে, ইংলিশ প্রোডাক্টিভিটি লিখে যদি আমি সার্চ করি, তাহলে ইউটিউব আমাকে বলবে প্রোডাক্টিভিটি রিলেটেড কী কী জিনিস আমার অডিয়েন্স সার্চ করে ইউটিউবে।
সো প্রোডাক্টিভিটি মিউজিক, প্রোডাক্টিভিটি সাবলিমিনাল, মিউজিক ফর ফোকাস অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যাপ, প্রোডাক্টিভিটি গেম, এই জিনিসপত্রগুলো লিখে আমার অডিয়েন্স ইউটিউবে সার্চ করে। সো আমি চাইলে এখন প্রোডাক্টিভিটি গেম নিয়ে একটা ভিডিও বানাইতে পারি বা 5টা প্রোডাক্টিভিটি অ্যাপ নিয়ে একটা ভিডিও বানাইতে পারি। ভিডিওগুলো ভালো পারফর্ম করবে কারণ ইউটিউব আমাকে বলেই দিচ্ছে এই জিনিস মানুষ অলরেডি সার্চ করতেছে। সো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আপনার রিসার্চ ফ্রেমওয়ার্ক সাজাবেন এবং এই রিসার্চ ফ্রেমওয়ার্ক সাজানোর উদ্দেশ্য হলো আমার যেন 100 ভিডিও মিনিমাম রেডি থাকে, 100 ভিডিও টপিক। আবারও বলি, এগুলো কিন্তু টাইটেল না, টাইটেল থাম্বনেল এগুলো নিয়ে আমরা আরও অনেক পরে কথা বলবো ভিডিও রেডি হয়ে যাওয়ার পরে। এগুলো হলো আমাদের টপিক। আমরা চাই যুদ্ধে নামার আগে, ভিডিও বানানো শুরু করার আগে আমাদের যেন প্ল্যান ঠিক থাকে যে আগামী অমুক এই কয়দিনে আমি এই 100টা ভিডিও আপলোড করবো, মাঝখানে যা খুশি হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, আবারও একটা মাঝখানে থিওরি টাইপ ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আমরা প্র্যাকটিক্যাল ব্যাপারে চলে গেছিলাম, আমরা ল্যাপটপে বিভিন্ন জিনিস দেখতেছিলাম, বাট একটা থিওরি টাইপ কথা আসলে বলতেই হবে, কারণ এটা না হলে আপনার ইউটিউবের জার্নিটা সুন্দর হবে না। সেটা হলো, একটা বই আমি রেকমেন্ড করব যে বইটা আপনাদের পড়তেই হবে। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতে চান, আপনারা যদি আমি যেরকম ইউটিউবার চাই আপনারা হয়ে উঠুন ওইরকম ইউটিউবার হইতে চান, সেক্ষেত্রে এই বইটা না পড়লেই না। সেই বইটার নাম হলো স্টোরি ব্র্যান্ড। এটা লিখেছে হলো ডোনাল্ড মিলার এবং আমি এটা নিয়ে প্রথম যখন ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন, বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড নামে আমার ইউটিউব চ্যানেলে আছে। ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা শুরুর বইটা পড়ার আগে ভিডিওটা দেখা ভালো আইডিয়া। ওই ভিডিওটা পাবলিশ করার পরে বইটার বাংলাও চলে আসছিল। সো বাংলা অনুবাদ পাবলিশাররা ভিডিওটা দেখার পরে অনেকে বাংলা অনুবাদ পাবলিশ করেছে বইটার। বাংলা অনুবাদগুলো খুব একটা ভালো না। আমি রেকমেন্ড করবো আপনাদের ইংরেজি যে মেইন বইটা খুবই সহজ, খুবই আরাম পড়তে, আপনাদের কষ্ট হবে না ও বইটা পড়তে। বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড। বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ডের মূল বইয়ের সারমর্ম হলো কিভাবে একটা সুন্দর গল্প বলতে পারতে হয়। এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতে চান এবং আপনি যদি সুন্দর করে একটা গল্প বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা খুব একটা সুন্দর হবে না। এটা আপনি বুঝতেই পারতেছেন। একটা গল্প বলার একটা সিস্টেম আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে। এটা এমন না যে আমি আপনাকে বললাম যে হ্যাঁ তারপরও মারা গেল বা তারপরও এটা করলো, ওরকম না। একটা গল্পের দের ইজ আ হিরোর কখনো হেল্প দরকার হয়, সে হেল্প করতে যে আসে সে কিভাবে হেল্প করে, তাদের জার্নিটা কীরকম হয়, পিক পয়েন্ট কোনগুলো হয়, লো পয়েন্ট কোনগুলো হয়, ইভেনচুয়াল রিয়েলাইজেশন কোনগুলো হয়, গল্পের সেট প্যাটার্ন থাকে, ঠিক আছে? এগুলোর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে যে একটা গল্প কিভাবে কোন ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে নিলে গল্পের হাইগুলা ঠিক থাকে, গল্পের লোগুলা ঠিক থাকে এবং পুরো গল্পটা শুনতে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়। আপনি অনেক ভিডিও দেখবেন ইউটিউবারদের, কন্টেন্ট ক্রিয়েটরদের, আপনি ভিডিওটা দেখলেন বাট ভিডিওটা দেখার পর আপনি কিছু ফিল করলেন না। তার কারণ ওই ভিডিওগুলোর মধ্যে গল্পের প্রপার ইনফরমেশন থাকে বাট গল্পের প্রপার ফ্রেমওয়ার্ক থাকে না। এক্স্যাক্ট লো দিয়ে শুরু করা বা হাই দিয়ে শুরু করা, হিরোর জার্নি দিয়ে নিয়ে যাওয়া যে ব্যাপারটা, ওই ব্যাপারগুলো ওই ভিডিওগুলোর মধ্যে থাকে না, যেই কারণে ফিলটা আসে না। আপনার এই বইটা পড়ার মূল উদ্দেশ্যই হলো আপনার কন্টেন্টের মধ্যে ওই ফিলটা আনা, যাতে করে আপনার কন্টেন্ট যখন কেউ দেখবে সে শুধু ইনফরমেশনই পাবে না, সে শুধু একটা জিনিস দেখবেই না, সে একটা ফিলও পাবে। কারণ 7 দিন পরে যে তার ইনফরমেশন মনে থাকবে না, 7 দিন পরে যে শুধু ফিলটা মনে থাকবে। এরকম অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখলে তাদের নিজেদের একটা প্রেস্টিজ ফ্যাক্টর হিসেবে কাজ করে ব্যাপারটা, যে ওনার ভিডিও আমি দেখি তার মানে মনে হয় আমি অনেক জ্ঞানী। এখন এটা সত্য হইতেও পারে, নাও হইতে পারে, বাট সম্ভবত সত্য না। বাট এটা উনি ফিল করে কেন, এটা আপনি ভাবার চেষ্টা করেন। যে ওনার ভিডিও আমি দেখি বা ওই স্পেসিফিক পডকাস্ট, শুধু আমার না, অনেক ব্যাপারে এটা হয় যে ওই পডকাস্টটা আমি শুনি তার মানে মনে হয় আমি অনেক জ্ঞানী। এটা তো কেউ বলে না যে আমি অনেক জ্ঞানী, বাট সে ফিল করে এটা। এই ফিল যে করানো, আপনার কন্টেন্ট দেখে একজনের যে একটা জিনিস ফিল হবে, ওই ফিলিংটা থেকে যায়। আমি যদি তাকে জিজ্ঞেস করি যে ভাই 10টা জিনিস বলো তো, আমি 10টা ভিডিওতে বলছি, সে বলতে পারবে না, এটা বলতে পারা সম্ভব না, আমি নিজেও পারতাম না। বাট ফিলিংটা কেউ ভুলে না, ফিলিংটা থেকে যায়। তো আপনার স্টোরি ব্র্যান্ড পড়ার মূল উদ্দেশ্য, স্টোরি ব্র্যান্ডের সব কিছু শুধু তো পড়া না, পড়ার কারণ হলো যেন আপনি স্টোরি ব্র্যান্ডের ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে গল্প বলতে পারেন। এর মূল উদ্দেশ্যই হইল যেন আপনি সুন্দর করে গল্প বলতে পারেন। এবং এই কারণে এটা অপশনাল না, এটা কম্পালসারি। পরের ভিডিও দেখার আগে স্টোরি ব্র্যান্ড বইটা ম্যানেজ করেন। অনলাইনে ফ্রি পিডিএফ পাওয়া যায়, যদি আপনি কিনতে না চান। যদি কিনে পড়তে চান কিনেও পড়তে পারেন, যেভাবে ইচ্ছা আপনার। আই ডোন্ট কেয়ার আপনি কীভাবে পড়েন, অ্যাজ লং অ্যাজ আপনি পড়েন। এবং পরে স্টোরি ব্র্যান্ডের ভিতরে যে ফ্রেমওয়ার্কগুলো সাজানো আছে, ওই ফ্রেমওয়ার্কগুলো কোথাও লিখে রাখবেন। কারণ 7-8 বার করার পর আপনার একে অভ্যাস হয়ে যাবে। বাট প্রথম 7-8 বার আপনি যখন আপনার ভিডিওর কনসেপ্ট সাজাবেন, তখন আমরা স্টোরি ব্র্যান্ডের ফ্রেমওয়ার্কগুলো ইউজ করব। আচ্ছা, আজকে আমরা একটু কমপ্লিকেটেড একটা ব্যাপার নিয়ে কথা বলবো, বাট আমি এত সহজ করে বোঝাবো যে আজকের পরে আপনাদের আর কোনো কমপ্লিকেশন থাকবে না। আপনারা সবাই জানেন যে আমরা যদি কন্টেন্ট বানাইতে চাই, তাহলে আমাদের একটা ক্যামেরা লাগে, একটা মাইক লাগে, আর কিছু লাইট লাগে। 3টা জিনিস: ক্যামেরা, মাইক এবং লাইট।
তিনটা জিনিস লাগে কন্টেন্ট বানানোর জন্য। তিনটার মধ্যে একটা অপশনাল, সেটা হলো ক্যামেরা। ক্যামেরা যদি আপনার না থাকে আপনি মোবাইল দিয়ে সাবস্টিটিউট করতে পারেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার মোবাইলটার পজিশনিং ঠিক থাকতে হবে। মানুষ ভিডিও দেখে অনেক, বাট মানুষ শুধু সেই সব ভিডিও শেয়ার করে যেসব ভিডিওর প্রোডাকশন কোয়ালিটি হাই। প্রোডাকশন কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে মানুষ ভিডিও শেয়ার করে না, এবং আপনার কন্টেন্ট ক্যারিয়ারের গ্রোথ খুব কম হবে যদি আপনার কন্টেন্ট মানুষ শেয়ার না করে। সাইকোলজিক্যালি যখন মানুষ একটা কোনো কিছুর লো প্রোডাকশন কোয়ালিটি দেখে, তখন যদিও সে দেখতেছে, যদিও সে ভ্যালু পাচ্ছে, আপনি ভিডিওতে খুব ভালো কথা বলতেছেন, সব ঠিক আছে, বাট জাস্ট প্রোডাকশন কোয়ালিটি খারাপ থাকার কারণে সে ওটা শেয়ার করে না, কারণ সে অন্য কাউকে জানান দিতে চায় না যে সে লো প্রোডাকশন কোয়ালিটির কিছু একটা দেখতেছে। এটা সে ইন্টেনশনালি করে না, এটা জাস্ট ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের হয়ে যায়। আমরা লো প্রোডাকশন কোয়ালিটির কিছু শেয়ার করতে চাই না। এবং আরেকটা কারণ আছে, সেটা হলো লো প্রোডাকশন কোয়ালিটি সাধারণত আমাদের মন পারসিভ করে অ্যাজ ব্যাড কোয়ালিটি। আমি জিনিসটা আপনার এক্সপ্লেন করে বলি। সাধারণত আমরা লো কোয়ালিটির জিনিস কি দেখি? ধরেন অমুকের ক্লিপ ভাইরাল হয়েছে বা অমুক রাস্তায় একটা মারামারি করছে, ওইটা দেখছি আমরা। এইসব জিনিসপত্র সাধারণত লো কোয়ালিটির, ফোনের কুইকলি রেকর্ড করা, মোবাইল কাঁপতেছে এরকম জিনিসপত্র সাধারণত লো কোয়ালিটির জিনিস হয়। সো যখন কেউ লো কোয়ালিটির কিছু শেয়ার করে, সে নিজেও জানে না, বাট তার মাথার পিছনে এই ব্যাপারটা কাজ করে যে সে লো কোয়ালিটির জিনিস শেয়ার করবো না, কারণ আমি যদি লো কোয়ালিটির জিনিস শেয়ার করি তাহলে মানুষ মনে করবে আমি ওরকম রাস্তার মারামারি শেয়ার করতেছি, ওরকম একটা অ্যাঙ্গেলে চিন্তা চলে আসে। সো তিনটা জিনিস আমাদের লাগবে, ক্যামেরা, সাউন্ড এবং লাইট। তার মধ্যে ক্যামেরা অপশনাল, ক্যামেরাকে আপনি মোবাইল দিয়ে রিপ্লেস করতে পারবেন, মানুষ টেরও পাবে না আপনি যে ক্যামেরাকে মোবাইল দিয়ে রিপ্লেস করছেন, অ্যাজ লং এজ আপনার মোবাইলটা সুন্দর একটা ট্রাইপডের ভিতরে বসানো। এটার খুব সুন্দর একটা এক্সাম্পল হলো লাবিদ রাহাত। লাবিদের প্রথম 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত ও মোবাইল ইউজ করছে। ও কিন্তু ল্যাপটপ ইউজ করে নাই, অন্য কোনো কিছু ইউজ করে নাই, জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করছে। এবং আমি যদি ভুল না করে থাকি, স্টোরি হেডও সেম, ও সব ভিডিও মোবাইল রেকর্ড করে, ক্যামেরার পার্টটা মোবাইলে রেকর্ড হয়, এবং ওরও 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কোনো সমস্যাই হয়নি 1 লাখ সাবস্ক্রাইবার পেতে। সো অনেকে মনে করে যে আমি সাউন্ড ঠিক করব না, আমি ক্যামেরা কিনি, বা অনেকে মনে করে আমি লাইট ঠিক করবো না, আমি ক্যামেরা কিনি। আমি আপনাদের বলতেছি তিনটার মধ্যে ক্যামেরার প্রায়োরিটি সবচেয়ে কম, লাইট এবং অডিও এই দুইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং ক্যামেরার প্রায়োরিটি সবচেয়ে কম, কারণ ক্যামেরা বেশিরভাগ সময় মোবাইল দিয়ে রিপ্লেস করা যায়, বাট অডিও এবং লাইট মোবাইল দিয়ে রিপ্লেস করা সম্ভব না। এবার আমরা স্ক্রিনে আসি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা লাইট নিয়ে কথা বলবো, কারণ লাইট অপশনাল না, ম্যান্ডেটরি। আমি একটা লাইট আপনাদের দেখাচ্ছি, তার মানে এই না যে এই লাইটটি আপনার কিনতে হবে, আপনার জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে, তারপর আপনি এরকম যে কোনো কিছু কিনলেই হবে। সো bdshop.com থেকে আপনার কিনতে হবে এটা জরুরি না, আপনি যেখান থেকে ইচ্ছা কিনেন, বাট এইরকম একটা জিনিস আপনার লাগবে, সেটা হলো এই যে গোডক্স সফট বক্স লাইটিং সেট আপ। এইরকম জিনিস যখন আপনি কিনেন, এরকম একটা জিনিস আসে, এই বক্সটা এবং এই বক্সটার সাথে এই পুরা সেট আপ, স্ট্যান্ড সব সহই আসে আপনি যখন কিনেন। এইরকম দুইটা জিনিস এখন আমার সামনে দুই পাশে বসানো, আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ একটা বসানো এইখানে আর একটা বসানো এইখানে, এরকম দুইটা, ঠিক আছে। সো এটা হলো, আমি ঠিক শিওর না এটা একটার সেট না দুইটার সেট, সম্ভবত এটা একটার সেট। সো এটা যদি আপনি এক্সাক্ট কিনেন তাহলে আপনার দুইটা কিনতে পারেন, আপনার দুই পাশে দুইটা লাগবে, ঠিক আছে। তো এইরকম একটা গোডক্স খুব প্রিমিয়াম, সো গোডক্সই লাগবে না এরকম না, যে কোনো একটা সফট বক্স হইলেই হবে আপনার, বাট সফট বক্স লাইট আপনার দুইটা লাগবে। ওভাবে আমি আমার লাইট সেট আপ করছি, এবং আমি যতদূর জানি বেশিরভাগ ইউটিউবার তাই করে, তারা এরকম সফট বক্স দিয়ে তাদের লাইট সেট আপ করে। আরেকটা জিনিস আমি আপনাদের বলি, যে জিনিসটা খুব বেশি ইউটিউবার করে না, এটা একটা সিক্রেট, আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, দুইটা সফট বক্স বসানোর পরে আপনার একটা কাজ করতে হবে, সেটা হইলো এক পাশের সফট বক্সে, আপনার আমার হাতের দিকে খেয়াল করেন, এক পাশের সফট বক্সে আপনার থাকবে সাদা লাইট, এনার্জি সেভিংস লাইট। এই যে আমার হাতটার উপরে যে লাইটটা পড়তেছে এখন, এটা কিন্তু সাদা এনার্জি সেভিং লাইট, যেটা আমরা চিনি। এই পাশে দেখেন লাল লাইট পড়তেছে আমার হাতে। আমি যদি দুই হাত পাশাপাশি রেখে আপনারা কম্পেয়ার করতে সুবিধা হবে। একটা দেখেন লাল লাইট পড়তেছে, একটা সাদা লাইট পড়তেছে। লালটা হলো টাংস্টেনের লাইট। অনেক আগে ছোটবেলা আপনাদের মনে আছে আমরা বাল্ব ইউজ করতাম, লাল রঙের আলো আসতো বাল্ব থেকে, ওই বাল্বগুলো বসানো এই সফট বক্সে, আর এনার্জি সেভিংস নতুন লাইট বসানো হইলো এই সফট বক্স। সফট বক্স সেম, বাল্ব সেম, জাস্ট পুরান আমলের বাল্ব বসানো এই পাশে, নতুন আমলের এনার্জি সেভিংস বাল্ব বসানো এই পাশে। এবং এই কারণে আমার ভিডিওতে আপনারা দেখবেন একটা, আপনি যদি এইখান থেকে দেখেন, এই সাইডটা একটু লাল লাল এবং এই সাইডটা একটু সাদা সাদা, এটা খুব সুন্দর একটা এফেক্ট ক্রিয়েট করে, যেটা খুব ন্যাচারাল একটা এফেক্ট। এটা কিন্তু এডিটে করা হচ্ছে না বা পোস্ট প্রোডাকশনে করা হচ্ছে না, জাস্ট লাইটিং এর কারণে হচ্ছে জিনিসটা, এবং এটা একটা প্রিমিয়াম ভাইব দেয়। মনে হয় আমি খুব আহামরি একটা স্টুডিওতে বসে রেকর্ড করতেছি, আসলে কিন্তু এরকম কিছুই না। আসলে জাস্ট এক পাশে একটা লাল লাইট, এক পাশে একটা সাদা লাইট, এই কারণে এরকম ফিলটা আসছে। আপনারা যদি এক্সাক্ট দেখতে চান লাল এবং সাদা লাইটগুলো, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমি আমার ইউটিউব সেট আপ দেখাইছি, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাট খুব বেসিক ব্যাপার, জাস্ট এরকম দুইটা সফট বক্স আপনারা স্ক্রিনে আমি যেটা দেখাইলাম ওইরকম, এক পাশে লাল বাল্ব বসানো, এক পাশে সাদা বাল্ব বসানো, এই। সো লাইট হয়ে গেল আমাদের। নেক্সট আপনার যেটা লাগবে সেটা হলো
একটা মাইক। আমি এখন যে মাইকটা ইউজ করতেছি ওটা হলো স্ক্রিনে আপনারা যে মাইকটা দেখতেছেন ফিফাইন K780 প্রফেশনাল, ওই মাইকটা হলো এই মাইকটা যেটা আমি এখন ইউজ করতেছি। এর আগে আমি আরেকটা মাইক ইউজ করতাম নিউয়ার 7800, বাট সবই সেম কনসেপ্টের মাইক, সবই কন্ডেন্সার মাইক। কন্ডেন্সার মাইকের সুবিধা হলো কন্ডেন্সার মাইক আমি যদি এখান থেকে কথা বলি আপনারা খুব ক্লিয়ারলি কথা শুনতেছেন, বাট আমি এখানে যে শব্দ করতেছি এই শব্দটা অত ক্লিয়ারলি এই মাইকে আসতেছে না। এটা তাও আমার হাতটা মাত্র এইখানে, এই কারণে ধরছে। এপাশে আমার জানালার বাইরে সাই সাই করে গাড়ি যাচ্ছে, আপনারা টেরও পাচ্ছেন না। তার কারণ কন্ডেন্সার মাইক শুধুমাত্র এই ডিরেকশন থেকে সাউন্ডটা ক্যাপচার করতেছে ভালো মতো, আশপাশের কোনো ডিরেকশন থেকেই সে সাউন্ড নেওয়ার চেষ্টা করতেছে না। এই কারণে আমাদের মতো ন্যারেটিভ ড্রিভেন ইউটিউবার যারা এক জায়গায় বসে কথা বলতেছে তাদের জন্য কন্ডেন্সার মাইক ভালো। আপনি যদি এমন হন যে আপনি এক জায়গায় বসে কথা বলবেন না, আপনার কন্টেন্টটাই এমন যে আপনি ঘুরে বেড়াবেন, দৌড়াবেন টোরাবেন বা ভ্লগ টাইপ জিনিসপত্র করবেন, সেই ক্ষেত্রে কন্ডেন্সার মাইক আপনার জন্য ভালো কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনার অপশন হলো দুইটা, একটা হলো রোড আর একটা হলো DJI। দুজনেরই ওয়্যারলেস মাইক্রোফোন আছে। আমি দেখি বিডি শপে পাওয়া যায় নাকি। রোড ওয়্যারলেস গো সম্ভবত নাম, রোড ওয়্যারলেস গো। সো রোড ওয়্যারলেস গো এই মাইকটা একটা অপশন আপনার অনেক দামি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং DJI এর যেটা ওইটাও অনেক দামি, DJI ওয়্যারলেস। আচ্ছা DJI এরটা এখানে নাই, বাট সেম জিনিস DJI এরও একটা ওয়্যারলেস আছে, ওটা সম্ভবত আরেকটু কম দাম, বাট এরকমই 20,000-এর আশপাশে। তো এগুলো হলো আপনার তখন মেইন অপশন হয়ে যাবে। আর আপনি যদি কম বাজেটের মধ্যে থাকতে চান সেই ক্ষেত্রে আপনার অপশন হলো গিয়ে ল্যাপেল মাইক। ল্যাপেল মাইক হইলো, যদি আপনাদের দেখাই ল্যাপেল মাইক, আপনারা দেখলেই বুঝবেন ল্যাপেল মাইক কী জিনিস। যে এখানে লাগানো থাকে, এই যে এরকম একটা জিনিস, এই যে এরকম একটা জিনিস, এটা জাস্ট এখানে লাগানো থাকবে। এবং এই বয়ার এক্স্যাক্টলি এই মাইকটা আমি অনেক দিন ইউজ করছি। আপনারা আমার অনেক আগের ভিডিও, যখন আমার সামনে এরকম মাইক থাকতো না, ওই টাইমের কোনো একটা ভিডিও যদি দেখেন আপনারা দেখবেন আমি এই বয়ার এক্স্যাক্ট এই মাইক্রোফোনটাই অনেক দিন ব্যবহার করেছি। বসে থেকেও ব্যবহার করতাম, আর নড়াচড়া করলে তো ব্যবহার করতামই। সো সেকেন্ড হলো মাইক। লাইট হয়ে গেল আমাদের, মাইক হয়ে গেল আমাদের। সিস্টেমটা যেটা হয় কন্টেন্ট ক্রিয়েশনের, সেটা হলো অডিও এবং ভিডিও আলাদা রেকর্ড হয়। অডিওটা এখন আমি যে অডিওটা রেকর্ড করতেছি, এই যে মাইক্রোফোনের ভিতরে যাচ্ছে আমার কথাটা, এটা রেকর্ড হচ্ছে আমার ল্যাপটপে। এখানে কিন্তু একটা ল্যাপটপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি ল্যাপটপটা উঠাইলে দেখতে পারবেন, বাট আমার কথা বিশ্বাস করেন, এখানে একটা ল্যাপটপ আছে। মাইক কিন্তু ক্যামেরার সাথে লাগানো না, ঠিক আছে? মাইক পুরোই আলাদা জিনিস। মাইকের কথাটা রেকর্ড হচ্ছে ল্যাপটপে। অডাসিটি নামে একটা সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার, ওইটার ভিতরে রেকর্ড হয়। এবং ক্যামেরার ভিতরে রেকর্ড হচ্ছে ভিডিও। এডিটে যে এই দুইটা সিঙ্ক করা হয়, ক্যামেরার থেকে ভিডিও এবং এই মাইক্রোফোন থেকে অডিও দুইটা নিয়ে মিলানো হয়। তখন মনে হয় যে ক্যামেরার ভিতরেই মনে হয় অডিও এবং ভিডিও দুইটা একসাথে রেকর্ড হয়েছিল। আসলে এরকম না, ক্যামেরার ভিতরে কিন্তু কোনো অডিও রেকর্ড হচ্ছে না। সো আমরা লাইট নিয়ে কথা বললাম, আমরা মাইক নিয়েও কথা বলে ফেলছি, সাউন্ড নিয়ে। সাউন্ড কিন্তু অপশনাল না, ম্যান্ডেটরি জিনিস। লাইটও অপশনাল না, ম্যান্ডেটরি জিনিস। এবং লাস্ট যেটা অপশনাল জিনিস সেটা হলো ক্যামেরা। ক্যামেরা না থাকলে আপনার যদি ভালো একটা ফোন থাকে ওটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি একটা প্রপার ট্রাইপডে বসান কেউ টেরও পাবে না, আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি লাইট ভালো থাকে এবং মাইক্রোফোন ভালো থাকে, ভিডিও কোয়ালিটি খারাপ হলে কেউ টেরও পাবে না। আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি সেটা হলো এই ক্যামেরাটা। আমি স্টারটেক থেকে দেখাচ্ছি, তার মানে আপনার স্টারটেক থেকে কিনতে হবে, আবারও বলি, আপনারা যেখান থেকে ইচ্ছা কিনতে পারেন। এটার নাম হলো ক্যানন M50। সো অফিসিয়ালি ক্যানন EOS M50, বাট মেইনলি ক্যানন M50 বললেই সবাই চিনে। আমি প্রথমে অনেকদিন মোবাইলে ভিডিও রেকর্ড করেছি। প্রথম 2-3 বছর আমি মোবাইলে ভিডিও রেকর্ড করেছি, এবং তারপরের থেকে আমি ক্যানন M50-তে ভিডিও রেকর্ড করি। কোনোদিনও আমার মনে হয়নি ক্যানন M50-তে ভিডিও রেকর্ড করতে কোনো সমস্যা হয়েছে। কোনোদিনও আমার মনে হয়নি ক্যানন M50 খুব একটা ভালো না। আমার থেকে ছোট বড় অনেক ইউটিউবার আছে যারা এর থেকে অনেক বেশি দামি ক্যামেরা ইউজ করে। আমি কখনো ক্যামেরা চেঞ্জ করিনি একবার কেনার পরে, এবং আমার মতে ক্যানন M50 খুব ভালো একটা ক্যামেরা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। বাট আমি ক্যামেরা কিনছি 3 বছর আগে। সো এই ক্ষেত্রে আপনার উচিত হবে একটু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করা। এখন হয়তো ক্যানন M50 থেকেও অনেক ভালো ক্যামেরা চলে আসছে, যেগুলো আরও সস্তা। মূলত আপনি এমন একটা ক্যামেরা খুঁজতেছেন যেটা একটা মিররলেস ক্যামেরা হইলে খুবই ভালো, যেটা আপনি দূরে বসায় সুন্দর 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই আর কিছু না, 4K-তে ভিডিও রেকর্ড করতে পারা এনাফ। 4K-তে আপনি পাবলিশ করবেন না, আপনি পাবলিশ করবেন বেশিরভাগ সময় HD-তে। সো 180p এরকম স্ট্যাটে আপনি পাবলিশ করবেন ভিডিও। বাট 4K-তে রেকর্ড করতে পারাটা সেফ, জাস্ট ইন কেস আপনি কখনো আরও অনেক ভালো রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে চান। সো একটা ভিডিও কিভাবে রেকর্ড হয় এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। আমি এই রুমে আসি, লাইটগুলো জ্বালাই প্রথমে, মাইকটা ল্যাপটপের সাথে কানেক্ট করি, অডাসিটি নামে যে সফটওয়্যারটা আছে ওইটা ওপেন করে ওটার মধ্যে রেকর্ড চাপ দিই, মাইকে রেকর্ড হওয়া শুরু হয়। ক্যামেরাটা এখানে বসাই, ক্যামেরাটার রেকর্ডে চাপ দিই, ক্যামেরায় রেকর্ড হওয়া শুরু হয়। রেকর্ড যখন শেষ হয় প্রথমে অডাসিটিতে চাপ দিয়ে বন্ধ করি,
অডিও বন্ধ হয়ে গেল। এরপর ক্যামেরার বাটনে চাপ দিয়ে ভিডিও বন্ধ করি, ভিডিও বন্ধ হয়ে গেল। এরপর ক্যামেরার থেকে ভিডিওটা নেই, ক্যামেরার মেমোরি কার্ড থেকে। ল্যাপটপে তো আমার অলরেডি অডিও ডিরেক্ট সেভ হয়ে গেল, সো ওখান থেকে অডিও MP3 ফাইলটা নেই, MP3 ফাইলটা এবং ক্যামেরার MP4 ফাইলটা, এই দুইটা ফাইল এরপরে সিঙ্ক করা হয় কোনো একটা সফটওয়্যারের ভিতরে। সফটওয়্যারের কথাবার্তা আমি ডিটেল বলতেছি না যে কোন সফটওয়্যার ব্যবহার করে আমি কী করি না করি, তার কারণ প্যাসিভ জার্নালের ভিতরে আপনারা সবাই অলরেডি জানেন যে জুবায়ের তালুকদারের একটা ভিডিও এডিটিং ফান্ডামেন্টাল কোর্সই আছে। সো ওই ভিডিও এডিটিং ফান্ডামেন্টাল কোর্সে আপনি ভিডিও এডিটিংয়ের ফান্ডামেন্টাল সব শিখে যাবেন। সো কীভাবে ভিডিও নিয়ে অডিও নিয়ে মিলাবো না মিলাবো, কাটবো না কাটবো, ওগুলো সব কিছু ওখানে দেখানো আছে। ওর থেকে আমি এডিটিং ভালো বুঝি না, সো আমি খামাখা আপনাদের এডিটিং বোঝানোর চেষ্টা করবো না, এবং আমার ভিডিও আমি নিজে এডিটও করি না, সো আমার শেখানোটা উচিত হবে না। আমি জাস্ট আপনাদের বেসিক ব্যাপারটা বুঝাইলাম যে পুরো জিনিসটা কীরকম হয়। ওকে, সো আপনি মোটামুটিভাবে টপিক সিলেক্ট করে ফেলেছেন, আপনি মোটামুটিভাবে 100 টপিকের আইডিয়া পেয়ে গিয়েছেন, আপনি এখন জানেন যে লাইটিং কীভাবে সেট আপ করতে হয়, আপনি এখন জানেন যে ক্যামেরা কোনটা কিনবো বা মাইক কোনটা কিনবো। মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অ্যাডভান্স কিছু আপনি শিখে যাচ্ছেন এরকম না, বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। এখন কাজ হলো আমাদের, আমি ধরে নিচ্ছি আপনি একটা ভিডিও বানায় ফেলছেন কোনো একটা টপিকের উপর ভিত্তি করে এবং স্টোরি ব্র্যান্ডিং ফর্মুলা ব্যবহার করে। সো এখন আমাদের কাজ হলো একটু চিন্তা করা যে একটা টাইটেল এবং একটা থাম্বনেইলের মধ্যে আসলে কি থাকে। আপনারা যারা জানেন না, আমি জানি আপনারা সবাই জানেন, বাট তারপরে আমি একটু মনে করাই দিই। একটা ভিডিও যখন ইউটিউবে পাবলিশ হয়, সেই ভিডিওটা মানুষ ক্লিক করবে নাকি করবে না, এটা মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক, ভিডিওর টাইটেল, ভিডিওর টাইটেলটা দেখা যায় ক্লিক করার আগে, এবং আরেকটা হলো ভিডিওর থাম্বনেইল, ছবিটা, ওই ছবিটাও দেখা যায় ক্লিক করার আগে। এই টাইটেল এবং এই থাম্বনেইল, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে মানুষ ঠিক করে যে সে ওই ভিডিওটার উপর ক্লিক করবে নাকি করবে না। যদি সে ক্লিক না করে, সেই ক্ষেত্রে তো আপনি ভিডিওর ভিতরে যেই মধুই বানায় রাখেন কোনো লাভ নেই, কারণ সে ক্লিকই করে নাই। সো এর থেকে আমরা বুঝতে পারতেছি একটা টাইটেল এবং একটা থাম্বনেইলের মেইন কাজ হলো মানুষকে ভিডিওতে ক্লিক করানো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, টাইটেল এবং থাম্বনেইলের মেইন কাজ যদিও মানুষকে ভিডিওতে ক্লিক করানো, তারপরেও আপনার টাইটেল এবং থাম্বনেইল যদি খুব বেশি মিসলিডিং হয়ে যায় কম্পেয়ার টু আপনার ভিডিও, সেই ক্ষেত্রে মানুষ ক্লিক করে ভিডিওতে তো ঢুকবে, কিন্তু ভিডিও 1 মিনিট দেখে চলে যাবে। এবং তখন ইউটিউব অ্যালগোরিদম যে জিনিসটা বুঝবে সেটা হলো আপনি মানুষকে ধোকা দিয়ে ভিডিওর ভিতরে ঢুকাইছেন, বাজে কোনো টাইটেল বা বাজে কোনো থাম্বনেইল ইউজ করে আপনি মানুষকে ভিডিওর ভিতর ঢুকাইছেন, কিন্তু মানুষ আসলে ভিডিও দেখে নেই। সো এরপরে ইউটিউব ওই ভিডিওটা মানুষকে সাজেস্ট করা কমাই দিবে এবং তখন আপনার গ্রোথ পুরোপুরি থেমে যাবে। সো খুব ফাইন একটা লাইন। আমরা চাই মানুষ আমাদের টাইটেল এবং থাম্বনেইল দেখে ক্লিক করুক, বাট আমরা এটাও চাই না যে ক্লিক করে ঢোকার পরে সে ইমিডিয়েটলি বের হয়ে যাক। সো আমরা ডিসিভ করতে পারবো না, আমরা ধোকা দেওয়ার চেষ্টা করব না, আমরা ধোকা না দেওয়ার সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। সো যতটুকু সম্ভব মানুষকে প্ররোচিত করা যায় ক্লিক করতে উইদাউট লাইং, ওটা আমরা চেষ্টা করব, কারণ ধোকা দিয়ে ফেলে তখন ইউটিউবার আমাদের ভিডিও মানুষকে সাজেস্ট করবে না। সো কিছু ব্যাপার আছে যেগুলো আপনার মাথায় রাখতে হবে যখন আপনি একটা ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল সিলেক্ট করবেন। প্রথম ব্যাপার হলো ট্রাই টু সেল দ্য রেজাল্ট। যেমন ধরেন একটা ভিডিও বানাবো, যেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি প্রসেসে মাসে $500 ইনকাম করা যায়। ভিডিওর টাইটেলটা তখন হওয়া উচিত হাউ আই মেড $500 ইউজিং দিস সিস্টেম বা ইউজিং দিস 3 স্ট্র্যাটেজিজ, এরকম। এতে কি হইল ভার্সেস কম্পেয়ার, আপনি চিন্তা করেন, দুইটা টাইটেল আপনি মাথার মধ্যে ভাবেন। একটা হলো হাউ আই মেড $500 ইউজিং দিস 3 স্ট্র্যাটেজিজ, এটা একটা টাইটেলের অপশন। আর আরেকটা টাইটেলের অপশন হলো হাউ টু মেক $500 আ মান্থ। চান্স খুব বেশি আপনি প্রথমটায় ক্লিক করবেন, পরেরটায় ক্লিক না করে, কারণ প্রথমটা আপনাকে রেজাল্ট দেখাচ্ছে যে আমি কিভাবে জিনিসটা করছি, কম্পেয়ার টু সেকেন্ডটা আপনাকে ছোটবেলায় আমরা স্কুল কলেজে যেভাবে পড়তাম ওভাবে যে এ করবা, এ করলে এ হবে। দুইটা ডিফারেন্স আপনি বুঝতে পারছেন। সো টাইটেল আপনি যখন বানাবেন সবসময় ট্রাই টু সেল দ্য রেজাল্ট, ঠিক আছে। সেকেন্ড, অলওয়েজ ট্রাই টু গো 1 লেভেল আপ। এটার মানে হলো যে মনে করেন, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। ধরেন কথার কথা, আমি আমার বারান্দায় টমেটো ফলাইছি। এখন আমি গার্ডেনিং রিলেটেড একটা ইউটিউব চ্যানেল, আমার গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে আমি এখন একটা ভিডিওর টপিক খুঁজে বের করছি যে কিভাবে আপনার বারান্দায় টমেটো ফলাবেন, এটা আমার ভিডিওর টপিক। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আমি টাইটেল কি দিব? টাইটেল আমি দিতে পারি কিভাবে আপনার বারান্দায় আপনি টমেটো ফলাবেন, টাইটেলে কোনো সমস্যা নেই, কারণ এটা নিয়ে ভিডিও। বাট আমরা চেষ্টা করব 1 লেভেল উপরে যাইতে। 1 লেভেল উপরে যাওয়া মানে কি? যেই কারণে আমার 2 মাস টমেটো কেনা লাগলো না, বারান্দায় টমেটো ফলানোর আইডিয়া। সো যেভাবে আমি বারান্দায় টমেটো ফলাইছি, এটা একটা টাইটেল ছিল। আর একটা হলো যে কারণে আমার 3 মাস টমেটো কেনা লাগলো না, বারান্দায় টমেটো ফলানোর গাইডলাইন। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারতেছেন।
ডিফারেন্সটা হইল সেকেন্ডটায় আমি এক লেভেল উপরে গেছি, জাস্ট ভিডিওটা যেটা ওইটা নিয়ে কথা না বলে ওই জিনিসটা করার পরে আমার কি লাভ হয়েছে ওইটা নিয়েও আমি একটা লাইন যোগ করে দিছি। সো ভিডিওটা ছিল বারান্দায় টমেটো ফলানো, বারান্দায় টমেটো ফলানোর ফলে লাভ কি হয়েছে, বাজার করতে হয় নাই, বাজার থেকে টমেটো কিনতে হয় নাই, ওই এক লেভেল উপরের জিনিসটাকেও আমি টাইটেলে যুক্ত করে দিছি। দেওয়ার কারণে আমার টাইটেলটা আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। সো সেকেন্ড রুল হইল অলওয়েজ গো ওয়ান লেভেল আপ। থার্ড, রাইট ইউর টাইটেল ফর অ্যানাদার হিউম্যান। আপনি যখন টাইটেল লিখবেন আপনার মাথায় রাখতে হবে আপনি টাইটেলটা আরেকটা মানুষ পড়তেছে, কোনো অ্যালগোরিদম পড়তেছে না, এবং মানুষ পরে ডিসাইড করতেছে যে সে ক্লিক করবে নাকি করবে না। সো এরকম যেন না হয় যে আপনি কোনো একটা অ্যালগোরিদমকে হ্যাপি করার জন্য একটা টাইটেল লিখতেছেন। অনেকে দেখবেন এরকম টাইটেল লেখে যে অনলাইন ইনকাম বিডি 2023 হাউ টু মেক মানি অন, এরকম জিনিসপত্র কিন্তু মানুষ লেখে, কারণ তারা ভাবে যে এতে অ্যালগোরিদম খুশি হয়, অ্যালগোরিদম খুব ভালো বুঝতে পারে, আমি সার্চ করলে আমি মনে হয় অনেক উপরে আসবো। কখনো কখনো আসেও, বাট এটা লং টার্মে ভালো কাজ করে না, মানুষের মনে নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করে এবং আপনি ব্র্যান্ড বড় করতে পারবেন না কখনো এটা করে। অলওয়েজ রাইট ফর হিউম্যানস। ফোর্থ, এবি টেস্টিং। দুইভাবে এবি টেস্টিং করা যায়। একটা হলো টিউব বাডি নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, আপনারা খুঁজলেই পাবেন, আপনারা গুগল করলেই হবে টিউব বাডি লেখে। ওই ক্রোম এক্সটেনশনটা যদি আপনারা ইউজ করেন, ক্রোম এক্সটেনশনে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দুইটাই এবি টেস্ট করা যায়। আর আপনারা যদি ক্রোম এক্সটেনশন ইউজ করতে না চান আপনারা ম্যানুয়ালিও করতে পারেন, আমি অনেক ম্যানুয়ালিও করছি। আপনারা দেখবেন, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, যে একটা ভিডিও আপলোড হওয়ার পরে ওই ভিডিওর টাইটেল অনেক সময় 3-4 বার চেঞ্জ হয় এবং ওই ভিডিওর থাম্বনেইলও অনেক সময় 2-1 বার চেঞ্জ হয়। এটা কেন হয়? তার কারণ প্রথমে একটা আপলোড করি, এরপর আমি দেখি মানুষ কীরকম দেখতেছে, মানুষ কি এনজয় করতেছে নাকি করতেছে না। আমি যদি ইউটিউবে যাই, আপনারা দেখবেন যে ইউটিউবে অ্যানালিটিক্স, আপনাদের এখন ইউটিউব চ্যানেল নাই আমি ধরে নিচ্ছি, বাট ইউটিউবের অ্যানালিটিক্সে দেখা যায় যে গত 48 ঘন্টায় কতজন এই ভিডিওটা দেখছে। আমি যেহেতু অনেক ভিডিও পাবলিশ করছি জীবনে, আমি জানি 48 ঘন্টায় অ্যাভারেজে কতজন মানুষের আমার ভিডিও দেখা উচিত। সো একটা ভিডিও আমি পাবলিশ করলাম, ওটা যদি প্রথম দিন 20,000 মানুষ না দেখে, তাহলে আমি ধরে নেই আমার টাইটেলে বা থাম্বনেইলে কোনো একটা সমস্যা আছে। তখন আমি টাইটেল চেঞ্জ করি, চেঞ্জ করে দেখি ইমপ্রুভ হয়েছে নাকি। যদি ইমপ্রুভ হয় তাহলে ওটা রেখে দিই, যদি ইমপ্রুভ না হয় তাহলে আরেকটা টাইটেল বসাই। তো এই যে পুরো ব্যাপারটা বারবার চেঞ্জ করে করে দেখা কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, এই ব্যাপারটাকে বলা হয় এবি টেস্টিং। সো এবি টেস্টিং করতে হবে আপনার টাইটেল এবং থাম্বনেইল দুইটা নিয়ে, এবং এই ব্যাপারগুলো যদি প্রত্যেকটা ব্যাপার, সেলিং দ্য রেজাল্ট, তারপরে গোয়িং ওয়ান লেভেল আপ, রাইটিং ফর অ্যানাদার হিউম্যান, ডুইং এবি টেস্টিং, এই ব্যাপারগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার টাইটেলও সবসময় কাজ করবে এবং আপনার থাম্বনেইলও সবসময় কাজ করবে। এখানে একটা কথা আছে, সেটা হইল সব সময় মানে আসলে সব সময় না। অনেক সময় সব কিছু আপনি ঠিকঠাক করার পরেও দেখবেন কাজ করতেছে না আপনার টাইটেল এবং আপনার থাম্বনেইল। তার কারণ একটা মানুষের সব ভিডিও হিট হয় না, এটা সম্ভব না যে একটা মানুষের প্রত্যেক সপ্তাহে সে ভিডিও আপলোড করতেছে, প্রত্যেক সপ্তাহে তার ভিডিও হিট হচ্ছে। এটা খুবই আনলাইকলি, বেশিরভাগ মানুষের সাথে এটা হয় না এবং এটা আপনার সাথেও হবে না। সো এটা আগে থেকে ধরে নেওয়া উচিত যে এটা মনে হয় আমার সাথে হবে না। আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ, বাট অনেক সময় হবে অনেক সময় হবে না, এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে আগে থেকে। পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় টেক ইউটিউবারকে আপনারা অনেকেই চিনেন, তার নাম হলো MKBHD, মার্কাস ব্রাউনলি সম্ভবত পুরা নাম, বাট MKBHD লিখে আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। কোটি কোটি সাবস্ক্রাইবার, অনেক পুরানো একজন ইউটিউবার এবং অনেক ভালো একজন ইউটিউবার, জনপ্রিয়, পৃথিবীর প্রত্যেক কোণেই জনপ্রিয়, সেটা আপনারা অনেকে MKBHD-কে চিনেন। MKBHD ইউটিউব চ্যানেলে, MKBHD ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান, আমি এই ভিডিওর নিচে ওটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। ওর 100তম ভিডিও এখনো আছে লাইভ। বেশিরভাগ ইউটিউবারই তাদের পুরানো ভিডিও রাখে না, বাট ওর 100তম ভিডিওটাও আছে এখনো ওর ইউটিউব চ্যানেলে। এবং ওর 100তম ভিডিওটায় ও যে জিনিসটা বলতেছে, আপনারা ভিডিওটা দেখবেন, একটু পরে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যে দেখেন এই ভিডিওটা শেষ করে। ওর 100তম ভিডিওটায় ও বলতেছে যে ওর এখন 76টা সাবস্ক্রাইবার আছে, 76টা সাবস্ক্রাইবার আছে। ও আশা করে এক সময় ওর আরও বেশি সাবস্ক্রাইবার হবে, কিন্তু ও জানে না যে এর থেকে বেশি সাবস্ক্রাইবার কীভাবে পাওয়া যায়। খুব খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওর কথাটা আমি এই জন্যই বললাম, সেটা হলো সে এখন দুনিয়ার সবচেয়ে বড় টেক ইউটিউবার। দুনিয়ার সবচেয়ে বড় টেক ইউটিউবারের 100তম ভিডিওতে, সো 50টা ভিডিও না, 60টা ভিডিও না, 70টা ভিডিও না, 100টা ভিডিও করছে এবং 100তম ভিডিও যখন ও রেকর্ড করে পাবলিশ করছে তখনও ওর সাবস্ক্রাইবার 76, 100 কম। এই কাহিনীটার থেকে আমরা এটাই শিখি যে ইউটিউবের সাকসেস টেকস আ লট অফ টাইম। অনেকে খুব হাইপার সাকসেস পেয়ে যায় খুব তাড়াতাড়ি, তারা লাকি হয়। অনেকে ওভারনাইট সাকসেস পেয়ে যায় কোনো একটা ভাইরাল ব্যাপার স্যাপারের কারণে, বাট জেনারেলি ইউটিউবে সফল হইতে অনেক বেশি সময় লাগে। এবং আপনি 100টা ভিডিও পাবলিশ করার আগে কোনোভাবেই এক্সপেক্ট করতে পারেন না যে আপনার ইউটিউব চ্যানেলের কিছুই হবে, এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না। সো আমার রেকমেন্ডেশন হবে, এটা এই চ্যানেলে আমাদের এই কোর্সের আপাতত শেষ ভিডিও, যে আপাতত আপনার খুব বেশি জটিল চিন্তাভাবনায় যাওয়ার দরকার নেই। আপাতত আপনার চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে আমি 100টা ভিডিও বানাবো, আমরা যেভাবে শিখছি এই কোর্সের ভিতরে ওইভাবে, প্রপার লাইটিং, প্রপার মাইক, প্রপার ক্যামেরা, প্রপার রিসার্চ, গুড কোয়ালিটির 100টা ভিডিও বানাবো আমরা। এই
আমরা এখন চিন্তা করব না যে আমাদের সাবস্ক্রাইবার কত, আমরা এখন চিন্তা করব না আমাদের লাইক কত, কমেন্ট কত, শেয়ার কত, কোনো কিছু না। আমরা জাস্ট 100টা ভিডিও বানাবো, তারপরে 101 নম্বর ভিডিওতে যে আমরা চিন্তা করবো যে গত যে 100টা ভিডিও বানাইলাম, 100 ভিডিও দেখে কি মনে হয় আদৌ আমাদের কিছু হবে নাকি। 100 ভিডিও না দেখে এটা জাজ করা যাবে না যে আদৌ আপনার কিছু হবে নাকি হবে না। আপনার জন্য এখন একটা টাস্ক আছে, ছোট্ট একটা টাস্ক, তারপরে শেষ। সেটা হলো আপনি আপনার ফার্স্ট ভিডিওটা বানাবেন, যত্ন করে বানাবেন, প্রপার রিসার্চ করে বানাবেন, প্রত্যেকটা ফান্ডামেন্টাল যেন মিলে। আমি ফান্ডামেন্টালগুলো আবার আপনাদের মনে করাই দিই। গুড লাইটিং, স্টেডি ক্যামেরা, গুড অডিও, 10 মিনিটের বড় ভিডিও, পডকাস্ট হইলে খুবই ভালো, ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং রিসার্চ, স্টোরি বোর্ডিং, স্টোরি বোর্ডের ফ্রেমওয়ার্ক ব্যবহার করব আমরা। সব কিছু করে আপনি প্রপার টাইটেল এবং থাম্বনেল, যে আমরা যে টাইটেল স্ট্র্যাটেজিগুলো বলছি প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপলোড করবেন। প্রথমটা 100টার 1 নাম্বারটা আপলোড করার পরে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আমাদের ডিসকর্ড চ্যানেলে আপনার ওই পাবলিশড ভিডিওটার লিঙ্কটা শেয়ার করবেন আমাদের সাথে। আমি চাই, আপনারা তো সবাই ডিসকর্ডের ভিতরে আসেন, সো আমি চাই আপনারা অন্যদেরটা দেখেন, দেখে আপনি ফিডব্যাক দেন। ওই ভিডিওর নিচেই ফিডব্যাক দিবেন, ডিসকর্ডের ভিতরে না, তাহলে ওনার কিছু কমেন্ট বাড়বে। এবং আপনার ভিডিওর নিচেও আমি সহ বাকি সবাই ফিডব্যাক দিব যে আপনার ভিডিওতে কি হইলে ভালো হয়, কি হইলে খারাপ হয়। এবং আমরা যারা সেম কমিউনিটির মানুষ, আমরা চেষ্টা করবো অনেস্ট থাকতে। কোনো কিছু যদি ভিডিওর খারাপ লাগে আমরা বলবো, কোনো কিছু যদি আমাদের ভালো লাগে ওটাও আমরা বলবো, আমরা কমেন্ট অবশ্যই করবো ওই ভিডিওর ভিতরে। সো প্রত্যেকটা ভিডিওতে আমি চাই অ্যাটলিস্ট 100, 200, 300, 400, 500 কমেন্ট আসুক আমাদের প্যাসিভ জার্নাল কমিউনিটির ভিতরে, যারা ইউটিউব চ্যানেল শুরু করবেন তাদের জন্য। সো ভালো থাকেন সবাই। আশা করি এই, যদিও কোর্সের বেশিরভাগই আসলে থিওরি ছিল, কারণ আমি চেয়েছিলাম ফান্ডামেন্টাল ব্যাপার বোঝাইতে। ইউটিউব চ্যানেল কিভাবে ক্লিক করে ওপেন করতে হয় ওটা আমি জানি যে আপনারা সবাই জানেন। ফেসবুক পেজ কিভাবে ক্লিক করে ওপেন করতে হয় ওটা আমি শিওর আপনারা সবাই জানেন। যদি না জানেন আমাকে জানাবেন, আমি হয়তো আরও কিছু অ্যাডিশনাল ভিডিও দিব, বা আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। খুব একটা জটিল বিষয় না। যে ব্যাপারগুলো আমি বললাম এই ব্যাপারগুলো আসলে জটিল, এবং এই ব্যাপারগুলো জানার কারণেই আই থিঙ্ক আমার যে ক্ষুদ্র সফলতা আপনারা যদি ধরেন ইউটিউব বা ফেসবুকের, এই পুরো ব্যাপারটাই এই থিওরিগুলো জানার কারণে, অন্য কোনো সিক্রেট নেই। সো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে অন্য কোথাও। টাটা।